গুড মর্নিং চ্যাম্পিয়ন, আমি বিশ্বজিৎ বিশ্বাস। আমার ভেস্টিজ বাংলা এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। 80 জন মানুষ চাষ করছে, তো যে কাজটা সব থেকে বেশি মানুষ করছে সেই কাজটা নিয়ে আমরা যদি কাজ করি তাহলে ব্যবসা বাড়বে না কমবে? কারণ সবাই এই কাজটা করছে, 80% মানুষ চাষ করছে। তো আমাদের কাজ করার জন্য অনেক সেক্টর আছে, কিন্তু সব থেকে বেশি সংখ্যায় মানুষ কিন্তু কৃষি কাজ করছে। তো চলুন দেখে নেওয়া যাক সেই লক্ষ্যে আমরা বর্ষার যে চাষ অলরেডি শুরু হচ্ছে, কিন্তু বৃষ্টি সেরকম নেই। বর্ষার চাষেও শ্যালো থেকে জল তুলে দিতে হচ্ছে। তো আজকে আমরা কিছু প্র্যাকটিক্যাল বিষয় জানবো। গতানুগতিক অন্যান্য ট্রেনিং এর প্রোডাক্ট নলেজ এগুলো আমরা জেনেছি। তো আজকে নতুন ভাবে একটু কিছু জানবো, যেখানে আমরা জানবো যে এখন আমাদের কি করতে লাগে, হোয়াট টু ডু নাও, এখন আমাদের কি করতে লাগে। তো ট্রেনিংটা নেওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আজকে আমরা 4টে পয়েন্টের জন্য ট্রেনিং এ আজকে এসেছি। প্রথম কথা হচ্ছে, রাসায়নিক সারের দাম 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। চাষিদের কাছে করার কোনো উপায় নেই, তাই তো? তো এই অবস্থাতে যেখানে রাসায়নিক সারের দাম বেড়ে গেছে, তো আমরা কি করে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কি করে চাষ করতে পারি? ঠিক। তো রাসায়নিক সারকে যদি অর্ধেক যদি দিই, চাষের খরচা অর্ধেক হবে। তো আমরা যদি রাসায়নিক সারের ব্যবহার কম করে চাষ করার জন্য ভেস্টিজ এগ্রি প্রোডাক্টকে নিয়ে আসছে। দ্বিতীয় লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমাদের গ্রামে যেটা এতক্ষণ বলছিলাম 80% মানুষ চাষ করে, সেখানে আমাদের নেটওয়ার্ককে ডেভেলপ করতে গেলে ফার্স্ট আমাদের কিন্তু এগ্রি দিয়ে স্টার্ট করতে হবে, বেসিক এ ফর এগ্রি। তৃতীয় হচ্ছে, ভেস্টিজ চায় কি করে কৃষকদের আয় বাড়বে। কারণ একটা কথা দেখুন, যদি তাদের হাতে পয়সা আসে তো আপনাদেরও কিন্তু চেক বাড়বে। অনেকে এগ্রি নিয়ে কাজ করেন, ভাবেন যে আমার টিভি মেলাতে হবে, প্রোডাক্ট দিয়ে দেয়, কিন্তু আমাকে প্রথম খেয়াল রাখতে হবে তার কি করে লাভ হবে। এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, যদি আমি চাষের একজন কৃষককে আমি 100 টাকা যদি পাওয়াতে পারি, আপনার ইনকাম কিন্তু 100 টাকা হবে। একজন চাষিকে 1000 টাকা পাওয়াতে পারলে আপনার ইনকামও সেই অনুপাতে বাড়বে। তো এই 3টে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু ভেস্টিজ এগ্রি প্রোডাক্টকে নিয়ে এসেছে। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা কেন এগ্রি করব? কাজ করার জন্য অনেক কিছু আছে, কিন্তু এগ্রি করার প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এটা হলো বাল্ক বিজনেস, সেল হয় বাল্কে, তাই তো? জানেন এগ্রি 82 ছোট ফাইল এসছে, লুটের মতন চলে গেছে। একজন মানুষ এক পেটি করে প্রোডাক্ট নিচ্ছে। একজন চাষি, আমরা ভাবি যে 4-4টে সিএনসি করা খুব কষ্টকর ব্যাপার, কিন্তু একজন ক্ষুদ্র প্রান্তিক চাষি সে নিজে কিন্তু 4টে করে সিএনসি করতে পারে। বুঝতে পারছেন? 1 বিঘা 100 পিভি একটা সিএনসি। 1 বিঘা জমি প্রত্যেক চাষির কাছে আছে। তো 1 বিঘায় আমরা কাজ করলে কিন্তু 100 পয়েন্ট চলে আসছে। তো একটা গ্রামে কম করে 500 বিঘা জমি আছে, যত ছোট গ্রাম হোক না কেন, গ্রাম পঞ্চায়েতের ডেটা অনুসারে সেখানে 500 একর জমি আছে। একজন এখানে কোশ্চেন করছিলেন একর বিঘার মধ্যে পার্থক্য কি? ট্রেনিং এর আগে ফ্রি ট্রেনিং কিছু কোশ্চেন আমরা নিয়েছি। 3 বিঘায় 1 একর। কিন্তু মাথায় রাখবেন, বিঘাটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, একরটা সব জায়গায় ফিক্স। বাংলায় 3 বিঘা 1 একর, কোন জায়গায় বিহারে 2 বিঘা 1 একর, ঠিক আছে? আসামে আবার অন্যরকম। তো আমরা মাথায় রাখবো ডেসিবেল। ইয়েস, ডেসিবেল। 100 ডেসিবেলে 1 একর। 100 ডেসিবেল ইজ ইকুয়াল টু 1 একর। একর আর ডেসিবেল এটা ফিক্সড। কাঠাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। যেমন হুগলির চন্দননগর সাইডে যেরকম কাঠার হিসাব, আবার সেই হুগলি জেলায় যখন আরামবাগ সাইডে যখন যাওয়া হয়, কাঠার হিসাবটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। তো কাঠা বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, বিঘা বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, কিন্তু একরটা ফিক্সড, ডেসিবেলটা ফিক্সড। ঠিক আছে? 1 একর মানে 300 পিভি, 300 পয়েন্ট। 1 একরে কাজ করলে 300 পয়েন্ট কিন্তু আপনি অনায়াসে পেয়ে যাবেন। একটা গ্রামে 500 একর জমি আছে। কত? 500 একর। তো তার অর্ধেকেরও অর্ধেক জমি যদি আমরা ভেস্টিজ দিয়ে চাষ করতে পারি, তাহলে আমাদের কিন্তু কত পয়েন্ট আসবে? এনি আইডিয়া?
500 একরের অর্ধেকের অর্ধেক জমি, ধরুন 200 একর করছে। একটা গ্রামে 500 একর জমি আছে, আমি 500 ছেড়ে দিলাম, আপনি 200 একর যদি করেন তাহলে 200 ইন্টু 300, 1 একর মানে কত হয়? এই বলছেন 600, একজন বলছেন 6000, কত হয়? 1 একর মানে 300 বিঘে। তাহলে একটা গ্রামের অর্ধেক জমি করলে 200 একর জমি করতে পারি। তাহলে 200 একর ইন্টু 300 কত হয়? কত পিভি আসছে? সোচনে কে হিম্মত করো, 60000 পিভি। একটা গ্রাম থেকে 60000 পিভি। আমি গ্যারান্টি দিচ্ছি একটা গ্রাম থেকে আপনি 60000 পিভি পাবেন। সেই 60000 পিভি কে আপনি খালি লাইনটা সাজিয়ে দেবেন। এখানে এলওবি আপনার নিজের হাতে, এরকম নয় যে এলওবি লাগছে না, আমার এলওবি আসছে না, এই লাইনটার স্ট্রাকচার ঠিক নেই। আপনি নিজের হাতে স্ট্রাকচার ঠিক করতে পারবেন। সেটাকে আপনি 5টা 6টা লাইনে ভাগ করে দিলেন। যদি ডায়মন্ড ডাইরেক্টর, বিজনেস ফর এলওবি নট লেবার, তো আমি ডায়মন্ড ডিরেক্টরে যদি ওই গ্রাম থেকে একটা যদি হয় তাহলে মিনিমাম 1.5 লক্ষ টাকা ইনকাম থাকবে। কথাটা বুঝতে পারছেন? একটা গ্রাম থেকে 60000 পিভি, নট এ ম্যাটার অফ জোক। একটা গ্রাম থেকে 60000 পিভি আপনি পাবেন। এটা কোনো গল্প কথা নয়, একদম পরিষ্কার করে দেখাচ্ছি। 1 একর 300 পিভি, 200 একর জমি চাষ করলে 60000 পিভি অটোমেটিক্যালি চলে আসবে। তো এটা হলো এগ্রিকালচার। কৃষি হলো বাল্কে ব্যবসা হয়, বাল্ক, প্রচুর। কেউ এক পিস প্রোডাক্ট নেয় না। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, অন্যান্য জিনিস মানুষ এক পিস নেয়, কিন্তু এগ্রি প্রোডাক্ট মানুষ এক পেটি নেবে, বাল্কে নেবে। ব্যবসাটা এক পিসে বেশি ব্যবসা হয় না এক পেটিতে বেশি ব্যবসা হয়? অতি বাংলা এক পেটিতে বেশি ব্যবসা হবে। তো এই বড় ব্যবসা যদি আপনারা ভাবেন, আজকে শুধুমাত্র পুরুষরা নয়, অনেক মহিলারা আজকে ডায়মন্ড লেভেল অ্যাচিভ করেছেন, ক্রাউন হয়েছেন। প্রত্যেকে 30-40 মিনিমাম করে একটা ওমেন এম্পাওয়ারমেন্ট। প্রত্যেকে কিন্তু এখন এগ্রি নিয়ে ফোকাস করছেন, কারণ এগ্রি বাল্ক বিজনেস। শুধু তাই নয়, এগ্রি নিয়ে কাজ করলে আপনাদের রিপারচেস সব থেকে বেশি হবে। ডেটা বলছে হাইয়েস্ট রিপারচেস। কারণ এখানে দেখুন, একজন চাষিকে আপনি প্রোডাক্ট দিলেন, সেই প্রোডাক্ট ব্যবহার করে 1 সপ্তাহের মধ্যে ভালো রেজাল্ট পেল, উইদিন 1 উইক, তো সে আবার প্রোডাক্ট চাইবে, আবার সে বলবে যে আমাকে আবার আপনি প্রোডাক্ট দিন। তো আবার যখন তিনি প্রোডাক্ট চাইলেন, তখন আপনার রিপারচেস হলো কি হলো না? তাহলে যত বেশি আপনি রিপারচেস করতে পারবেন তত ব্যবসাটা বাড়বে। তাহলে এগ্রি হলো রেকারিং বিজনেস। রেকারিং মানে যে ব্যবসাটা আপনার ফিরে ফিরে আসে, আজকে হবে, কালকে হবে, প্রতি সপ্তাহে কিন্তু আপনার রিপিট বিজনেস কিন্তু সবথেকে বেশি হবে এগ্রিতে। তৃতীয় পয়েন্ট, এখানে 100 জন আছেন, আমি ধরলাম 100 জনই চাষি। তার মধ্যে একজন চাষির কাছে জমিতে গিয়ে আমি প্রোডাক্ট দিয়ে ভালো ফল পেয়েছি। যখন তার জমিতে ভালো হবে সেটা সবাই দেখবে। মানুষ মিথ্যে কথা বলতে পারে, গাছ কখনো মিথ্যে বলে না। গাছের প্রোডাক্ট দিলে গাছ রেজাল্ট দিতে বাধ্য, সে অস্বীকার করবে না। আর এমনই একটা সেক্টর যেখানে আপনি প্রুফ দেখাতে পারবেন। অন্য জায়গায় কিন্তু প্রুফ দেখাতে পারবেন না, বলবে, কিন্তু এখানে আপনি আপনার হাতে কলমে দেখাতে পারবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু ব্যবসাটা রিপিট বিজনেস হবে, এবং সেটাতে একজন চাষি ভালো হলে চারপাশের চাষিরা যখন দেখবে, বলবে কি করে ভালো হয়েছে, তাই তো জিজ্ঞাসা করবে। যখন চারপাশের চাষিরা জিজ্ঞাসা করবে কি করে ভালো হয়েছে, তো নেক্সট টাইম থেকে আমার কিন্তু পুরো গ্রামের চাষিরা কিন্তু ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করবে। এইভাবে কিন্তু আপনার সাকসেসটা বাড়তে থাকবে অটোমেটিক। কিছু পরিশ্রম করতে হবে। অনেকে বলেন আমাদেরকে খুব পরিশ্রম করতে হয়, ফলো আপ করতে হয়। আজকে তার এখানে গেলাম, সেখানে প্রসপেক্টিং করলাম, আবার ফলো আপ করলাম, তাতেও দেখা গেল যে সে আলটিমেটলি লং লাস্টিং প্রোডাক্ট নিল না, রিপারচেস হলো না। তাহলে এত পরিশ্রম করেও বিফলে গেল। কিন্তু একবার আপনি এগ্রি করে দেখুন, আপনাকে নো ফলো আপ, অটোমেটিক বিজনেস বাড়বে। কারণ একবার খালি রেজাল্ট যদি আপনি দেখাতে পারেন সেই গ্রামে একজন চাষির জমিতে, অটোমেটিক চারপাশের চাষিরা কিন্তু নিজে থেকে প্রোডাক্ট চাইবে। তেমনই একটা সেক্টর। তো এইভাবে আপনার ব্যবসা কিন্তু বাড়তে থাকবে। এটা একমাত্র এগ্রিতেই সম্ভব, যেখানে আপনি কিছু করে দেখাতে পারছেন এবং সেই দেখানোর ফলে চারপাশের কৃষকরাও কিন্তু প্রোডাক্ট চাইছে। এই 3টে কারণের জন্য আপনারা আজ থেকে একটু এগ্রিতে ফোকাস করুন, ঠিক আছে? তো এবারে অবশ্যই অন্যান্য প্রতিটা সেক্টর করবেন। এবং ভেস্টিজ ইজ এ হেলথ কোম্পানি। স্বাস্থ্য, হেলথ যদি মানে বলা যদি যায়
হেলথ যদি বোঝায়, হেলথ স্বাস্থ্য, স্বাস্থ্য বলতে কি বোঝায়? আমার দেহ কি করে ভালো থাকবে? হেলথ কানেক্টস আস অল। স্বাস্থ্যের সঙ্গে আমরা প্রত্যেকে জুড়ে থাকবো, তাই তো? এটা আমাদের এই বার্থডেতে স্লোগান, এই 18th বার্থডেতে আমরা যে হেলথ কানেক্ট আস অল, তার অর্থটা কি? যে আমাদের স্বাস্থ্যের সঙ্গে, হেলথের সঙ্গে প্রত্যেককে জুড়তে সাহায্য করবে এবং আমাদের শরীর তখনই ভালো থাকবে যখন আমরা ভালো খাবার খাবো। সাপ্লিমেন্ট তখনই কাজ করবে যখন আমরা ভালো জিনিস খাচ্ছি। ইনপুট যদি খারাপ থাকে কখনোই আমাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে না, হেলথ কখনোই ভালো থাকবে না। এটুকু আজকের দিনে এগ্রি নিয়ে আপনারা যদি কাজ করেন এবং সেই ফসল আপনারা নিজেরা যদি খান, তাহলে আপনার অটোমেটিক্যালি শরীর ভালো থাকবে, কোনো রোগ থাকবে না। আমাদের শরীরে যে অভাব জনিত যে কারণগুলো, কারণ গাছের যা যা লাগে মানুষেরও তাই তাই লাগে, মোটামুটি একই। তো ধরুন কারোর আয়রনের অভাব, সিং ডাক্তার দেখাচ্ছে, বিশেষ করে মহিলাদের আয়রনের অভাব, বয়স্কদের ক্যালসিয়ামের অভাব, কারোর হাড়ের সমস্যা, ক্যালসিয়ামের অভাব। আপনি এগ্রি প্রোডাক্ট চাষ করে খান, আপনার ক্যালসিয়াম আয়রনের যে অভাবজনিত কারণ সেটা দূর হয়ে যাবে। কারণ বাজারি ফসলের থেকে এগ্রি ভেস্টিজের মাধ্যমে চাষ করে যে ফসলটা পাবেন তার মধ্যে অনেক বেশি পরিমাণে আয়রন, ক্যালসিয়াম প্রতিটা জিনিস কিন্তু থাকবে। তাই আর দেরি না করে হেলথ কানেক্ট আস অল এই স্লোগানে প্রত্যেককে আমি অনুরোধ করব, আমাদের হেলথ প্রোডাক্টগুলোকে নিয়ে প্রত্যেককে আপনারা প্রমোট করুন এবং এগ্রিকালচার বেসিক হেলথ কানেক্ট আস অল, এ ফর এগ্রি। তো এগ্রি ইজ দ্য বেসিক ব্যাকবোন, মেরুদণ্ড, সিদ্ধারা জাতির। তো এগ্রি থেকে ফার্স্ট শুরু হবে এবং এগ্রি প্রোডাক্টগুলো আপনি কৃষকদেরকে ব্যবহার করান এবং নিজেরাও খাদ্যের হিসেবে ব্যবহার করুন। যখন এই ফসলটা চাষ করছে এগ্রি দিয়ে চাষ করুন, ভেস্টিজ এগ্রি। ভেস্টিজ এগ্রি প্রোডাক্ট নিয়ে আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের 8খানা প্রোডাক্ট আছে আপাতত, আরো নতুন প্রোডাক্ট আসছে। এই 8টা প্রোডাক্টকে মোট 3টে ভাগে ভাগ করা যায়, এটা আপনারা জানেন। এবং প্রতিটা প্রোডাক্টের ডেমো আপনারা জানেন, অ্যাকোয়াজেলের ডেমো প্রত্যেকে জানেন। প্রথম হচ্ছে অ্যাক্টিভেটর, অনুঘটক। অনুঘটক বলতে বোঝায় যে অন্য কিছু জিনিসের কাজটা ভালো করার জন্য যেটা কাজে লাগে সেটাকে বলা হয় অনুঘটক। ইয়েস, তো অন্য কিছু জিনিসের কাজটা ভালো করার জন্য যেটা কাজে লাগে, অর্থাৎ তার মধ্যে দুটো প্রোডাক্ট আছে, অ্যাকোয়াজেল এবং এগ্রি। প্র্যাকটিক্যাল, আজকে আমাদের সমস্যা বৃষ্টি, বর্ষা যতটা হওয়ার কথা তার 50% ডেফিসিট, 40 to 50% ঘাটতি আছে, বৃষ্টি ঠিকমতো হচ্ছে না। এই বর্ষার দিনে যে গরমটা দেখছেন, এটা মনে হচ্ছে গরমের থেকেও, গরমের দিনে যে গরম থাকে সেই গরম লাগছে। একটু সারাদিন গরমের পর হয়তো দুপশলা সামান্য বৃষ্টি হচ্ছে, কিন্তু যে পরিমাণে বৃষ্টিটা হচ্ছে সেটা চাষের বৃষ্টি কিন্তু নয়। আমি জমিগুলোতে দেখছি যে তারা কিন্তু বর্ষার ধান চাষের ক্ষেত্রেও কিন্তু মাটির নিচ থেকে শ্যালো জল ব্যবহার করে কিন্তু কাদা করছে। সেভাবে কিন্তু জমিতে, ধানের জমিতে জল ধরে রাখতে পারবে না, কারণ এভাবে চাষ হতে পারে না। তো এখন কৃষকদের কাছে কিন্তু উপায় নেই, এই কম বৃষ্টিতে কি করে তারা চাষ করবে সবজি, ধান বা অন্য কোনো ফসল। আমাদের কাছে আছে অ্যাকোয়াজেল। অ্যাকোয়াজেলের ডেমো প্রত্যেকে জানেন। জল নেবেন, 1 গ্লাস জল, 1 চুটকি অ্যাকোয়াজেল দেবেন, দেখবেন জলটাকে ধরে রাখবে। অর্থাৎ অর্ধেক জলেও আমি চাষ করতে পারবো। যে জল আমার লাগে, একটা ধানে 10টা সেচ লাগলে 5টা সেচে আমি চাষ করতে পারবো। যে জল, কিউমুলেটিভ কনজাম্পটিভ ইউজ অফ ওয়াটার, টোটাল যে পরিমাণে আমাদের জল লাগে, আমার যদি বৃষ্টি না যদি হয়, কম জল যদি থাকে, তাহলেও কিন্তু আমরা অ্যাকোয়াজেল ব্যবহার করে চাষ করতে পারবো। রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে আপনারা অ্যাকোয়াজেলটা মাটিতে দিয়ে দেবেন, ঠিক আছে? এটা হলো প্রথম কথা। এবারে আসছি রাসায়নিক সার। রাসায়নিক সার আমাদের অর্ধেক করতে হবে। রাসায়নিক সারের দাম 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। তার জন্য অ্যাকোয়াজেলের ডেমো কি, গ্লাসে জল নেবেন, জলের সঙ্গে এখানে ইউরিয়া মেশাবেন, ইউরিয়া বা যে কোনো রাসায়নিক সার জলে গুলে যাবে। এরপরে এখানে 1 চুটকি অ্যাকোয়াজেল দিয়ে দেবেন, দেখবেন যে এই রাসায়নিক সারটা অ্যাকোয়াজেলটা ধরে রেখেছে, ঠিক আছে? জানেন কোথা থেকে আপনারা? তাহলে এটা হলো রাসায়নিক সারের ডেমো।
আগেরটা বললাম জলের ডেমো, যে আমরা এগ্রিকালচারে এগ্রি অ্যাকোয়াজেলের ডেমো আমরা কি করব, ঠিক আছে? তো চলুন দেখে নেওয়া যাক। আমরা অ্যাকোয়াজেলের ডেমো যেটা আমরা করছি, তো এবারে আমাদের অ্যাকোয়াজেলের রাসায়নিক সারের কি কাজ, মন দিয়ে শুনবেন। ইউরিয়া, ডিএপি, 10-26-26 যে কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করছি, তাই তো? এখন সারের দাম 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। তো আমাদের কৃষকরা যে চাষ করছে অতটা বেশি লাভ পাবেন না, কারণ খরচা অনেক বেড়ে গেছে, সেই অনুপাতে আমাদের ইনকাম আয় আসছে না। তো এখানে আমাদের একটাই উপায়, এগ্রি অ্যাকোয়াজেল ব্যবহার করব। আমাদের ফার্স্ট ক্যাটাগরির প্রোডাক্ট অ্যাক্টিভেটর এগ্রি অ্যাকোয়াজেল রাসায়নিক সারের সঙ্গে ব্যবহার করব। এটা ডুয়াল রোল কাজ করবে। আজকের যে সমস্যা বাংলাতে, আজকের যে সমস্যা, 1 নম্বর সমস্যা বৃষ্টি হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে, তার জন্য আমাদের চাষে গাছ হলুদ হয়ে যাচ্ছে, বীজতলার গাছ হলুদ হয়ে যাচ্ছে, মূল জমিতে কাদা করে গাছ রোপণ করতে পারছি না, কারণ বৃষ্টি নেই। একটাই সলিউশন, অ্যাকোয়াজেল জমিতে দিয়ে দিন, আপনার আর কোনো সমস্যা থাকবে না, গ্যারান্টিড। আপনি কম জলেতে চাষ করতে পারবেন অ্যাকোয়াজেল। 2 নম্বর সমস্যা, রাসায়নিক সারের দাম বেড়ে গেছে, তো রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে অ্যাকোয়াজেল। অ্যাকোয়াজেলকে একবারই দেবেন। এটা হলো ব্যাংক, আপনাদের প্রত্যেকে ব্যাংকের অ্যাকাউন্ট আছে। ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ হলো টাকা জমা রাখা। তো আপনার মানে কি, গাছের যে খাবার রসদ সেটাকে জমা রাখা। এখন আমাদের গাছের যে খাবার আমাদের যেটা লাগে, সেই রসদটাকে জমা রাখার জন্য একমাত্র উপায় হচ্ছে এগ্রি অ্যাকোয়াজেল। ওকে, তো এটা জল এবং খাবারকে নিজের ভিতরে এটা ধরে থাকবে। ওকে, এবারে আমাদের যে জিনিসটা জানার বিষয়, যে এগ্রি অ্যাকোয়াজেল আমরা কখন দেবো, যে কোনো সময় দিতে পারি। চেষ্টা করবে শুরুর দিকে দিতে, স্টার্টিং এ দিতে। এখন দেওয়ার জন্য কবার দেবো, একবারই দেবো। একবার দিলে 6 মাস কাজ চলবে, বারে বারে দেওয়ার দরকার নেই। আমাদের জলের যখন অভাব, কম জল তখন কাজ করছে। বেশি যখন জল হয়ে যাচ্ছে, যেরকম সবজির জমিতে যারা সবজি চাষ করছেন, পানির বরজ যারা আছে, বর্ষার দিনে যাদের বেশি জলে কিন্তু সমস্যা হচ্ছে, অ্যাকোয়াজেল আগের বছর মার্চ মাসে যখন রিলিজ করেছিল, প্রথম যখন এসেছিল, তখন সবাই বললো যে অ্যাকোয়াজেল আমাদের কি কাজে লাগে, আমাদের বাংলাতে কি লাগবে। তখন প্রথমে সবাইকার মধ্যে গ্রহণযোগ্যতা আসেনি। প্রথমে আমি একটা কাজ করেছিলাম, গঙ্গাসাগরে আমফান যে সুপার সাইক্লোন এসেছিল, যার জন্য যে সমুদ্রের নোনা জল ভেতরে ঢুকে গেছিল, সেই নোনা জলের ভেতরে যেটা ঢুকে গেছে সেটা বাইরে বেরোবে না। সেখানে পানের বরজে 1 বিঘা 1 বিঘা করে 3টে পানের বরজে আমরা 300 গ্রাম করে 3টে পানের বরজে অ্যাকোয়াজেল দিয়েছিলাম, যেখানে 1 হাঁটু জল ছিল, নোনা জল। দেখা গেল 1 সপ্তাহের মধ্যে সেই নোনা জলটাকে টেনে নিয়ে পুরো শুকিয়ে দিল, কাদা কাদা হয়ে গেল, অর্থাৎ আবার নতুন পানের পাতা গজাতে শুরু করলো নোনা জলে। তো অ্যাকোয়াজেল কিন্তু বেশি জলে আপনারা চাষ করতে যদি চান, অ্যাকোয়াজেল একমাত্র ভরসা। বিশেষ করে নোনা জল, যেখানে যে জল গাছ নিতে পারে না, সেখানেও কিন্তু অ্যাকোয়াজেল কাজ করবে। অ্যাসিড মাটি, ক্ষার মাটি, নুন মাটি, প্রতিটা মাটিতে কিন্তু অ্যাকোয়াজেল খুব ভালো কাজ করবে। মাটি ক্ষয়, ভূমি মাটি ধুয়ে বেরিয়ে যাচ্ছে, সেখানে অ্যাকোয়াজেল কাজ করবে, খুব ভালো একটা জিনিস। কি করবেন? ডেমো, জল নেবেন, মাটি ঢালবেন, গুলে দেবেন। জল ধারণ ক্ষমতা, মাটি যতটা পরিমাণে জল ধরে রাখতে পারে, তার বেশি যদি জলটা যদি হয়, তাহলে সেটা ঘোলা হয়ে নিচ দিয়ে বেরিয়ে যাবে, বা সাইড দিয়ে ধুয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে, তাই তো? সাইড দিয়ে জমির আল একটা কাটা আছে, সেখান দিয়ে ধুয়ে বেরিয়ে যাবে। যেটা ধুয়ে বেরিয়ে যাচ্ছে সেটা কি? সেটা জল তো নয়, জলের সঙ্গে কাদা আছে, মাটি আছে, আর রাসায়নিক সার আছে। তো অ্যাকোয়াজেল যখন দেবেন, এই মাটি এবং রাসায়নিক সারটাকে ধরে রাখবে, আর ধুয়ে বেরোতে পারবে না। ঠিক সেই কারণে আমাদের কিন্তু অ্যাকোয়াজেল দরকার ভূমিক্ষয় রোধ করার জন্য। সিম্পল, খুব সহজ। কি করে দেবেন? ডেমো দেখানোর সময় জল দিয়ে ডেমো দেখাবেন, কিন্তু প্রয়োগ করার সময় শুকনো অ্যাকোয়াজেল আর রাসায়নিক সার দেবেন। অ্যাকোয়াজেল, রাসায়নিক সার শুকনো, ঠিক আছে? রাসায়নিক সারের সঙ্গে অ্যাকোয়াজেলটা পাইল করে নিয়ে ছড়িয়ে দেবেন। শুরুতে ডিএপির সঙ্গে দিতে পারেন,
পরে যখন নাইট্রোজেন সার দিচ্ছেন, ইউরিয়া 10-26-26, 15-15-15, যে কোনো একটা গ্রো মোড, সেগুলোর সঙ্গে দিতে পারেন। কিন্তু একবারই দেবেন, একবার দিলে 6 মাস কাজ করবে। একবার যদি দেন তাহলে আগামী 6 মাস যতবার রাসায়নিক সার দেবেন 6 মাসে কম করে আপনি 6 বার রাসায়নিক সার দেবেন। প্রতি মাসে একবার করে রাসায়নিক সার চাষিরা দেয়, তারা বেশিও দেয়। তাহলে 6 মাসে 6 বার রাসায়নিক সার যদি দেন, তাহলে 1 বিঘা জমিতে, বাংলার বিঘায় আমার অ্যাকোয়াজেল লাগে 300 গ্রাম, খরচা হবে 500 থেকে 550 টাকা। অ্যাকোয়াজেল 300 গ্রাম লাগবে। 300 গ্রাম যদি দেন, তাহলে 6 মাসে যে 6 বার রাসায়নিক সার দেবেন, তার জন্য এখনকার বাজারে আপনার কত টাকা খরচা হবে হিসাব করে দেখুন। যা খরচা হতো তার অর্ধেক খরচা হবে, অর্থাৎ কম করে রাসায়নিক সার আপনি 4000-4500 টাকা সাশ্রয় করতে পারবেন। ধানের হিসাবে বলছি, সবজির হিসাবে ডবল, অর্থাৎ আপনি কম করে 5 থেকে 6000 টাকা কেবলমাত্র রাসায়নিক সারের সাশ্রয় করতে পারবেন। একবার দেওয়ার পরে যতবার রাসায়নিক সার দেবে, প্রতিবার রাসায়নিক সারের মাত্রাকে 100 কেজিতে 60 কেজি করে দেবে, মানে 40% কমিয়ে দেবে। চোখ বন্ধ করে 40% যাই দিন না কেন, যে কোনো রাসায়নিক সার, প্রতিটা রাসায়নিক সারকে 40% কমিয়ে দেবে, শুধুমাত্র অ্যাকোয়াজেলের জন্য। অ্যাকোয়াজেলের জন্য আপনাদের 40% রাসায়নিক সারের সাশ্রয় হবে। ওকে, তো চলুন, একরে লাগে 1 কিলো থেকে 2 কিলো, যেটা বলেছি বিঘাতে, 3 বিঘায় 1 একর, তো এই বিঘাতে 300 গ্রাম বলেছি। 300 গ্রাম থেকে 600 গ্রাম বিঘায় দিতে পারেন, মিনিমাম 300 গ্রাম, ম্যাক্সিমাম 600 গ্রাম। এবং আপনাদের একরে যেটা লাগবে সেটা হচ্ছে 1 কিলো থেকে 2 কিলো। ওকে, এরপরে আমাদের যে জিনিসটা লাগে, এগ্রি 82। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এখন নতুন এগ্রি 82 এসছে। এগ্রি 82 কে আমরা আরো অনেক ইমপ্রুভ করেছি। এই ইমপ্রুভড এগ্রি 82 আমরা কিভাবে কাজ করব, আমরা জানবো যে কেন আমাদের এগ্রি 82 লাগে। यस, প্রথম যে কথাটা হচ্ছে যে আগের এগ্রি 82টা নরমাল এগ্রি 82 ছিল, যেটা তার জন্য গাঢ় ছিল, একটু চিপচিপে ফেনা হতো। यस, একটা কয়লার টুকরো, 1 কেজি কয়লা, ঠিক আছে, আগুনে জ্বালালে অনেক আস্তে আস্তে জ্বলবে, কিন্তু 1 কেজি কয়লার টুকরো এতটুকু এলাকা ধরে থাকবে, জায়গা এতটুকু নেবে। 1 কেজি গোটা কয়লার টুকরো, কয়লাকে যখন ভাঙলেন 2 টুকরো, 4 টুকরো, 6 টুকরো, 8 টুকরো, 10 টুকরো, যত ভাঙছেন তাড়াতাড়ি জ্বলবে। यस, আরো ভাঙবেন, আরো তাড়াতাড়ি জ্বলবে, আরো ভাঙবেন, আরো তাড়াতাড়ি জ্বলবে, একদম গুঁড়ো গুঁড়ো করে দিলে সঙ্গে সঙ্গে জ্বলে যাবে। এটাই হলো ন্যানো টেকনোলজি। হোয়াট ইজ ন্যানো টেকনোলজি? দিস ইজ ন্যানো টেকনোলজি। তো ন্যানো টেকনোলজির কৃষিতে ব্যবহার কি? ন্যানো প্রোডাক্টস। যেরকম আমাদের ফার্স্ট প্রোডাক্ট ছিল এগ্রি ন্যানোটেক, সেকেন্ড প্রোডাক্ট এলো ন্যানো এগ্রি 82। তো স্বভাবতই যখন বড় কয়লার টুকরো 1 কেজি ছিল, এইটুকুনি এলাকা জুড়ে ছিল, যখন ভাঙলেন তার আয়তন বেড়ে গেল, অনেকটা বেশি জায়গা নেবে, ঠিক আছে, তাই তো? একই জিনিস, কিন্তু যখন ন্যানো করবেন অনেক বেশি জায়গা নেবে, অটোমেটিক্যালি সেটা পাতলা হয়ে গেল। সে কারণে ন্যানো এগ্রি 82 পাতলা। ঘাবড়ানোর কোনো কারণ নেই। আগেকার দিনে মানুষজন নারকোল তেল মাথায় মাখতো, সরষের তেল। এখন নারকোল তেল কেউ মাথায় মাখে? অ্যালমন্ড অয়েল, পাতলা তেল মাখে, ঠিক আছে। কারণ বলে যে যেটা পাতলা জিনিস সেটা খুব তাড়াতাড়ি করে ভেতরে প্রবেশ করবে, তাই তো? তো পাতলা যেটা হবে, ডিউ টু লাইট ওয়েট, আরো গভীরে সহজে কিন্তু প্রবেশ করতে পারবে, ঠিক আছে। এবং আপনি দেখবেন স্প্রেড অনেক বেশি কিন্তু স্প্রেড করছে, 10 টাইমস ফাস্টার এটাকে স্প্রেড করবে, অনেক বেশি, খুব দ্রুততার সঙ্গে এটা কাজ করবে, খুব দ্রুত স্প্রেড করবে। यस, তো নতুন এগ্রি 82 কে নিয়ে আমরা কি করব? স্প্রে। 15 লিটার জলে 5 ml, 15 লিটার জলে 5 ml। এগ্রি 82 তিনটে জিনিসের জন্য, তিনটে ভাবে ব্যবহার করা যায়। স্প্রে করার জন্য, লাইনে জল যাচ্ছে, জলে দেওয়ার জন্য, সেচের জলে দেওয়ার জন্য,
মাটি অনেকদিন ভিজে থাকবে, ঠিক আছে, আর রাসায়নিক সারের সঙ্গে মেশানোর জন্য। তিনটি জিনিস মাটির সঙ্গে কিন্তু নয়। অনেকে ভাবে থাকে যে মাটিতে এগ্রি শুধু, মাটির সঙ্গে কিন্তু এগ্রি একটু দেওয়ার জন্য নয়। আমার যে কোনো লিফলেট যে কোনো জায়গায় দেখবেন, হ্যাঁ জলের সঙ্গে দেবেন, ওটা আপনারা ভুল করে ভাবেন যে মাটিতে পড়ছে, কিন্তু জলের সঙ্গে এটা মাটিতে পড়বে, কিন্তু দেবেন জলের সঙ্গে, সেচের জলের সঙ্গে, জল সেচের সঙ্গে মেশানোর জন্য। আর 3 নম্বর যে জিনিসটা সেটা হলো রাসায়নিক সারের সঙ্গে মেশানোর জন্য। ইয়েস, রাসায়নিক সারের সঙ্গে কেজিতে আপনারা 2 ml, জলের সঙ্গে দিলে বিঘায় 100 ml, ঠিক আছে, বিঘায় 100 ml মানে জল সেচের সঙ্গে, এটা বিঘার হিসাবে বলছি, কিন্তু দেবেন জলের সঙ্গে, সেচের জলের সঙ্গে। আর স্প্রে করলে ট্যাঙ্কে 5 ml, ট্যাঙ্ক মানে 15 লিটার জল, 10 লিটারের ট্যাঙ্ক কিন্তু নয়। স্যার 10 যদি হয় ট্যাঙ্ক 10 হলে সেই অনুপাতে কমিয়ে নেবেন। 3 ml হ্যাঁ হ্যাঁ 3 ml, হ্যাঁ একদম একদম ঠিক আছে। সেচের জলের সঙ্গে বিঘায় ম্যাক্সিমাম 100 ml দিতে পারবেন। হ্যাঁ 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 স্যালাইনের মতন, হ্যাঁ স্যালাইনের মতন দিতে পারবেন, হ্যাঁ ঠিক আছে। বা আগে মিশিয়ে ঢেলে দিলেন, দিয়ে ওটা জল বয়ে চলে গেল, অসুবিধা নেই। হ্যাঁ অনেকক্ষণ দিয়ে যাবে, একদম একদম। স্যার সেচের জলের সাথে কি একবারই দেওয়া যাবে না ড্রপ ড্রপ করে পড়বে সেরকম? যেরকম ভাবে আপনার সুবিধা হয়, চাষির যেরকম ভাবে সুবিধা হয়, ঠিক আছে। ইনি বলছেন স্যালাইনের মতন আমার সুবিধা হচ্ছে স্যালাইনের মতন, কেউ বলবেন আমার জলের সঙ্গে একবারে দিয়ে দিলে সেটা সুবিধা হবে, সেটা দেবেন। তো জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে, সেচের জলের সঙ্গে। আর এগ্রির মজার জিনিস হচ্ছে একমাত্র প্রোডাক্ট যেটা যে কোনো পিএইচ এ কাজ করতে পারে, মানে অ্যাসিড, ক্ষার, লবণাক্ত, যে কোনো মাটি, খারাপ মাটি, প্রবলেম সয়েল, এনি প্রবলেম সয়েলে কিন্তু এগ্রি একটু কাজ করতে পারে। আজকে আমাদের মাটি ভালো নয়, খারাপ, ভালো মাটিও খারাপ হয়ে গেছে, হুগলির মাটি, আরামবাগের মাটি তাও খারাপ হয়ে গেছে বেশি রাসায়নিক দেওয়ার পরে, যেটা সেরা মাটি থাকতো। তো সেই অবস্থাতে আমাদের কিন্তু এগ্রি 82 অবশ্যই ব্যবহার করতে হবে। আমি নিজে বলবো, আমার নিজের জমিতে এগ্রি 82 ব্যবহার করেছি, ভালো রেজাল্ট। এগ্রি 82 নেওয়ার দিন কাজ করেছি, ঠিক আছে। প্রতিটা প্রোডাক্ট আমরা যখন বলছি, কারণ দেখবেন আমি প্র্যাকটিক্যাল ট্রেনার, এরকম নয় যে থিওরি বলে চলে গেল যে বললো। কারণ আজকে প্রত্যেক লিডার তারা জানেন যে তাদের টিমে যে কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম গ্রাসরুট লেভেলে চাষিদের মধ্যে যে কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম কিন্তু 100% সলভ করছে এবং প্রতিটার অ্যান্সার কিন্তু দিচ্ছি, ঠিক আছে। কারণ প্র্যাকটিক্যাল যত প্রবলেম আছে আমার ভালো লাগে সেগুলো সলভ করতে, ঠিক আছে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এর পরে কি সমস্যা। আমি বাসুদেব ঘোষ, আপনার থেকে বয়সে অনেক ছোট এবং আপনাদের অনেকে ছেলে মেয়েদের বয়সী। আপনার এই উচ্চ মাধ্যমিক 2013 সালে আমাদের সায়েন্স নিয়ে একটা হায়ার সেকেন্ডারি পাস করলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকলে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট 2013 সালে তখন ভালো পারবেন, প্লাস স্যালারির মতন একটা চাকরির মতন পাবে, ফেলোশিপ। তারপরে জিআরএফ ছিলাম, তারপরে সিনিয়র রিসার্চ ফেলো ছিলাম এবং তারপরে ভেস্টিজ। এটা খুব ফার্স্ট জব বলতে পারেন, কারণ এর আগে যেগুলো সেগুলো এমনি করতাম, রিসার্চ করতাম, তার সঙ্গে টাকা পেতাম, সেটাকে চাকরি বলা যায় না। তো এটা ফার্স্ট জব আমরা 2020 সালের সেপ্টেম্বরে জয়েন করেছি। তো এটুকু বলবো যে ভেস্টিজে যারা ট্রেনিং দেয়, কারণ মাঠে ঘাটে আজকে অনেক কোম্পানি আছে যারা ট্রেনিং দেয়, তো এটুকু বলবো যে আপনাদের যেটুকু পাবেন সেটা অথেন্টিক, জেনুইন, এবং এটা আপনি আত্মবিশ্বাসের সঙ্গে, কনফিডেন্সের সঙ্গে চাষিদের কাছে গিয়ে বলতে পারবেন যে ভয় পাওয়ার কিছু নেই, যে কি বলবো যদি কিছু হয়, ঠিক আছে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে যেন কনফিডেন্সটা বিল্ড আপ হয় যে হ্যাঁ আমি যে কথাটা বলছি সেটার গ্যারান্টি আছে এবং আমি ভালো করে কাজ করতে পারবো, তাই তো। তো কনফিডেন্স আসছে এগ্রি নিয়ে কাজ করার। তো এখন আমরা জানবো যে আমাদের সমস্যা কি। চাষের সমস্যা হলো যে মাটি খারাপ হয়ে গেছে, ওকে, মাটি শক্ত হয়ে গেছে। আপনারা যেখানে বসে আছেন, কোথায় বসে আছেন? টাইলসে বসে আছেন, বা টাইলস, পাথর। তো টাইলসটা কিরকম, এরকম চারচৌকো ব্লকের মতো, আপনার মাটি এরকম হয়ে গেছে। মাটি হওয়ার কথা ছিল নরম, সেই জায়গায় মাটি আপনার টাইলসের মতো এরকম প্লেট হয়ে গেছে। প্লেট যখন হবে, এই টাইলসের মধ্যে আপনি পা যদি দেন, আপনার পা কি ঢুকছে ভেতরে? পা হচ্ছে না, একদম শক্ত হয়ে গেছে।
তেমনি আপনার কাদা ধানের জমিতেও যদি আপনি পা দেন, দেখবেন পা ভেতরে ঢুকবে না। ঠিক, যে কোনো জমিতে যাবেন, যে কোনো জমিতে। চাষিকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ 10 বছর আগে কিন্তু পা ভেতরে ঢুকতো, কাদা জমিতে পা ঢুকতো, কিন্তু এখন পা ভেতরে ঢুকছে না, কারণ মাটি শক্ত হয়ে গেছে। এবারে আমরা দুটো কারণের জন্যই হচ্ছে, তো মাটির গঠন নষ্ট হয়ে গেছে, তার জন্য উপর থেকে জল ভেতরে ঢুকছে না, অক্সিজেন ভেতরে ঢুকছে না, এবং রাসায়নিক সারও ঢুকছে না, শিকড়ের দৈর্ঘ্য একদম কমে গেছে। এইটুখানি শিকড় হচ্ছে, গাছ বড় গাছ, উপরে প্রচুর বড়, কিন্তু নিচে এইটুখানি একদম ছোট। এখনকার দিনে ধান গাছের শিকড় আপনি পাবেন 10 সেন্টিমিটার। বাচ্চাদের ছোটদের স্কেল আছে, বাচ্চারা ব্যবহার করে, একটা বড় ধান গাছকে তুলবেন, দেখুন ওইটুখানি শিকড় আছে। ঠিক আছে, যে কোনো চাষ করবেন সবজি গাছ, দেখুন ওইটুখানি শিকড়। কিন্তু গাছের শিকড়ের দৈর্ঘ্য হওয়া উচিত 60 সেন্টিমিটার, 50 to 60 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এতটা বড়। এটা 30 সেন্টিমিটার হলে এটা 60 সেন্টিমিটার। তা এখান থেকে এতটা বড় পর্যন্ত কিন্তু আমার শিকড় হওয়ার কথা, কিন্তু হচ্ছে এতটা, এখান থেকে এতটুকু আছে, হওয়ার কথা এতটা। বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? তো যদি শিকড় এতটুকু যদি হয়, তাহলে গাছ এতটুকু জায়গা থেকে খাবার নিতে পারবে, এইটুকখানি জায়গা থেকে। এখানে যে খাবার আছে নিচ্ছে, বাকি যা খাবার আছে সারা মাটিতে মানে নিতে পারবে না। আর মাটির গঠন নষ্ট হওয়ার জন্য মাটির মধ্যে কিছু দেখতে পাবেন না, কিছু দেখতে পাবেন না, মাটির গঠন পুরো নষ্ট হয়ে গেছে। তো এই অবস্থায় মাটি যে আমাদের প্লেট হয়ে গেছে, প্লেটি স্ট্রাকচার হয়েছে, এই প্লেটি স্ট্রাকচার থেকে ফির আবার দানাতে পরিণত করতে যে জিনিসটা লাগে সেটা হলো গ্র্যানিউলস। তার জন্য প্রোডাক্টের নাম হিউমিক গ্র্যানিউলস। টাইলস, প্লেট, মাটির গঠন এখন প্লেট হয়ে গেছে। সেই স্ট্রাকচার, প্লেটি স্ট্রাকচার থেকে কন্ডিশন, যেরকম চুলের কন্ডিশনার হয়, তো সয়েল কন্ডিশনার হিসেবে আমরা একটি হিউমিক গ্র্যানিউলস ব্যবহার করব, যেটা আমাদের মাটির গঠনকে প্লেট থেকে দানাতে পরিণত করবে। শুধু তাই নয়, মাটিতে কেঁচো সংখ্যা বাড়াতে সাহায্য করবে, মাইক্রো অর্গানিজম, অণুজীবের সংখ্যা বাড়াতে সাহায্য করবে। সিম্পল ডেমো, গাছের শিকড়ের দৈর্ঘ্য 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেবে। চাষিদের ডেমো, প্র্যাকটিক্যাল ডেমো। দুটো জমি আছে, হিউমিক দেবেন, হিউমিক দেবেন না, যেখানে দেবেন একই বীজ দুটো জমিতে লাগাবেন, 30 দিন পর গাছ তুলবেন, দেখবেন যে আপনার গাছ শিকড় 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। কথাটা বুঝতে পারছেন আমার? এই জিনিসটাকে নিয়ে আপনারা প্রমোট করুন যে আমাদের হিউমিক গ্র্যানিউলস কেন দরকার। ওকে, তো এরপরে আমাদের যে জিনিসটা আসে সেটা হলো হিউমিক লিকুইড। হিউমিক লিকুইডটা কি? চাষের শুরুতে, এখন আমাদের ধান হচ্ছে, সবজি হচ্ছে, যে কোনো চাষ শুরু হচ্ছে, স্টার্টিং এ আমরা হিউমিক গ্র্যানিউলস আমরা ব্যবহার করছি। ঠিক আছে, মাটির জন্য বিঘাতে 2 কিলো, বিঘাতে 2 কিলো মিনিমাম। শুরুতে 2 কিলো, আবার 1 মাস পরে আরো 1 কিলো, 2 + 1 3 কিলো। 1 মাস পরে যখন চাপান দিচ্ছেন তখন আবার 1 কিলো। ঠিক আছে, সুতরাং ফার্স্টে 2 কিলো এবং পরে আবার 1 কিলো। এটা হলো হিউমিক গ্র্যানিউলস এর ডোজ। এরপরে গাছ যখন বড় হয়েছে তখন আমাদের লাগে লিকুইড, একটি হিউমিক লিকুইড। এগ্রি হিউমিক লিকুইডকে আমরা বীজতলা থেকে শুরু করে মেন জমিতে দিতে পারি, কিন্তু সেখানে আমাদের ডোজটা মাথায় রাখতে হবে যে আমরা কখন কি ডোজ দেব। যখন আমাদের বীজতলা যখন আছে তখন আমাদের লাগে কতটা, 2 পাতা 3 পাতা। বিশেষ করে ঠান্ডার দিনে আমরা দেখতে পাবো যে বীজতলার গাছগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এবং বর্ষার দিনে আমরা দেখতে পাবো যে এর হচ্ছে, তখন আমরা কিন্তু 15 লিটার জলে 10 ml দেবো। বীজতলায় হিউমিক দিতে গেলে মাত্র 10 ml দেবো। আমরা সবজি নার্সারিতে দিতে পারি, ধানের নার্সারি দিতে পারি মাত্র 10 ml, সাথে আমরা এগ্রি 82 দেবো মাত্র 2 ml, অনলি 2 ml নার্সারিতে। এরপরে আমরা নার্সারি থেকে তুলে নিয়ে গাছকে মূল জমিতে লাগিয়েছি, যখন গাছের 6 পাতা, তখন আমরা হিউমিক লিকুইড দেবো
20 ml 15 লিটার জলে হিসাব, 15 লিটার ট্যাঙ্কের হিসাব, ঠিক আছে। নার্সারিতে 10 ml 10 plus 2, 10 ml হিউমিক, 2 ml 82, 10 plus 2 নার্সারিতে। মূল জমিতে তুলে নিয়ে লাগালাম, 6 পাতা হয়েছে, 5-6 পাতা, তখন 20 plus 5, 20 plus 5 সব 15, প্রথমেই বলে দিয়েছি। 10 ml 10 এর জন্য কমিয়ে দেবো 82, 20 plus 5 হলো। গাছ বড় হয়েছে 30 থেকে 40 দিন, হ্যাঁ 20 ml হিউমিক লিকুইড, 5 ml এগ্রি 82, যেটা এর আগে বলেছিল, ঠিক আছে। এগ্রিতে নিজের বুদ্ধি খাটানোর দরকার নেই, ট্রেনার যেরকম বলছে ঠিক সঠিক শুনে ঠিক একই করব, ঠিক আছে। কেউ এগ্রি একটু বেশি দিচ্ছে, কেউ হিউমিক বেশি দিচ্ছে, কেউ হিউমিকের সঙ্গে আরো 10টা জিনিস ফাইল করে দিচ্ছে, পাঞ্চ করছে, তখনই গন্ডগোলটা হচ্ছে। নিজের বুদ্ধি খাটালে দায়িত্ব আমি নেব না, তো আমি যেরকম বলছি ঠিক সেরকম করব, দায়িত্ব আমার, গ্যারান্টি আমার, সাফল্য আপনার। তো আপনার ক্ষতি কিছু হবে না, এটুকু শিওর, বিজনেস বাড়বে। খালি যেরকমটি বলছি সেরকম। অনেকে যদি ভাবে যে শুধু হিউমিক দিচ্ছি, ও তো পিডি ক টাকা হবে, আর দুটো মিশিয়ে দিই আর একটু পিডি বেড়ে যাবে, তো পিডি বললে একবারই বাড়বে, তারপর কিন্তু ওই গ্রামে ঢুকবেন ধরে ঠেঙা হবে, কারণ রিলেশনশিপ বিজনেস, এটা একবারই ব্যবসা নয় যে পিউরিফায়ার বলে পিউরিফায়ার বাড়িতে দিয়ে চলে এলাম, ওয়াটার পিউরিফায়ার, এয়ার পিউরিফায়ার ইনস্টলেশন করবে, আমার দায়িত্ব শেষ হয়ে গেল একবার। এটা এগ্রি, এটা সারা প্রতিদিন চলবে। আজকে লকডাউনের সময় অনেক লিডাররা বলছেন যে আমার আগে যে কাজ হতো এখন অনেক কাজ হচ্ছে না, অনেকের বেস খারাপ হয়ে গেছে, কিন্তু যারা এগ্রি নিয়ে কাজ করেছে তাদের ইনকাম কিন্তু 1 পয়সা কমেনি, উল্টে বেড়েছে। কারণ এটা আমাদের রুটি, এটা বেসিক লাইফ লাইন। যত কিছুই হয়ে যাবে না কেন, চাষ চলবে। আর লকডাউনে চাষিরা কিন্তু বেশি পয়সা পেয়েছে, চাষের দাম কিন্তু অনেক বেড়েছে, প্রোডাক্ট ব্যবহার হয়েছে, আপনাদের বিজনেস বাড়বে অটোমেটিক্যালি, ঠিক আছে। খালি যেরকম বলছি সেরকম করতে হবে, ঠিক আছে। এরপরে যখন 30 থেকে 40 দিন গাছের বয়স, তখন আপনি ধানের ক্ষেত্রে 30 ml দেবেন, ধান সবজি 30 ml, ঠিক আছে। 30-40 দিন বয়স, হিউমিক লিকুইড 30 ml, এগ্রি 82 5 ml, ঠিক আছে, ওকে। এরপরে ব্যাস এটুকুই সবজির ক্ষেত্রে। হ্যাঁ, 30 থেকে 40 দিন বয়স হলে হিউমিক লিকুইড 30 ml, ঠিক আছে। তারপরে 82 5 ml, 30 plus 5, 30 plus 5। ধানের ক্ষেত্রে 50 দিন হয়ে গেলে ম্যাক্সিমাম 40 দিতে পারেন, 40 plus 10, 40 plus 10 50 দিন হলে কেবলমাত্র ধান, গম, ভুট্টার ক্ষেত্রে 40 ml হিউমিক লিকুইড, যখন গাছের 50 দিনের উপরে বয়স, ঠিক আছে, 50-60 দিন, তখন আমরা 40 ml হিউমিক সাথে 10 ml এগ্রি 82 কেবলমাত্র ধান, ভুট্টা, গম, মোটা পাতার গাছ। সবজির ক্ষেত্রে 30-এই লাস্ট, 20 থেকে 30-এই লাস্ট, আর এগ্রি 82 5-এর বেশি করা যাবে না। পান পাতার ক্ষেত্রে 20 ml এর বেশি হিউমিক লিকুইড করা যাবে না, এগ্রি 82 3 থেকে 4 ml ম্যাক্সিমাম করা যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন? এগুলো নোট করুন। যদি নতুন পান গাছ লাগাচ্ছেন, লিটারে 1 ml দেবেন, তারপরে হলে 20 ml পর্যন্ত দেবেন, মাসে একবার করে দেবেন। পানের হিউমিক লিকুইড দিলে কাণ্ড থেকে শিকড়টা ছাড়বে, গাছটা উঠছে, তাহলে পানের গ্রোথটা কিন্তু অনেক বেটার হবে, কারণ হিউমিক শিকড়ের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করছে। পানের ক্ষেত্রে কাণ্ডটা হচ্ছে প্রতিটা গিট থেকে শিকড় বেরোচ্ছে, ওটা যদি হয় তাহলে আপনার পান গাছটা কিন্তু অনেক লতাটা ঝাঁপবে, অথবা তাহলে ভালো হবে। তাই প্র্যাকটিক্যালি বলছি, তো হিউমিক লিকুইড মাসে একবার করে পানে আপনি স্প্রে করতে পারেন। আর পানে বছরে 3 থেকে 4 বার বাজারের বাইরেকার মাটি ভেতরে নিয়ে আসা হয়, যখন বাইরেকার মাটি ভেতরে নিয়ে আসা হয় তখন আপনি এগ্রি হিউমিক গ্র্যানিউলসটা আপনি ওখান থেকে দিতে পারেন। यस, এগ্রি হিউমিক গ্র্যানিউলস বছরে 3 থেকে 4 বার যখন বাইরেকার মাটি নিয়ে আসা হয়, 1 বিঘা পানের বরজে আপনি 2 কিলো এগ্রি হিউমিক গ্র্যানিউলস দিতে পারবেন, ঠিক আছে। 1 বিঘা পানের বরজে আপনি 2 কিলো এগ্রি হিউমিক গ্র্যানিউলস দিতে পারেন বছরে 3 থেকে 4 বার। ওকে স্যার, ধানের হ্যাঁ বলুন।
বলছি ধানে যখন Liquidটাকে রোপণ করা হবে হ্যাঁ। শেকড়টাকে শোধন করতে গেলে কতটা লাগবে? শেখর আপনি শোধন করতে যদি যান, খুব ভালো প্রশ্ন। 15 লিটার জলে, দেখুন খুব সিম্পল জিনিস, 1 লিটার জলে 5 ml হিউমিক লিকুইড নেবেন। দেখুন রুট ডিপিং, 1 লিটার জলে 5 ml, আপনি একটা গামলাতে 15 লিটার জল নিলেন, তো সেই অনুসারে 60 ml মতো, 60 থেকে 70 ml হিউমিক লিকুইড নিলেন, দিয়ে শিকড়টা 5 মিনিট চুবিয়ে তুলে নেবেন। এবারে আমাদের যেটা লাগে হিউমিক লিকুইড, এরকমভাবে আমরা শিকড় শোধন করতে পারি, কিন্তু মাথায় রাখবেন সব ক্ষেত্রে ইনগ্রেডিয়েন্ট শুরু বলেছি, শিকড় শোধনে ইনগ্রেডিয়েন্ট শুরু বললাম কি? বলিনি। তো কি বললাম? নিজে থেকে কেউ বুদ্ধি খাটাবেন না। তো বিশ্বধন শিকড় শোধনে ইনগ্রেডিয়েন্ট কিন্তু কখনোই যাবে না। ওকে, এবারে আমরা হিউমিক লিকুইড জানলাম, হিউমিক লিকুইড দিলে গাছের গ্রোথ হবে। 1 টাকায় প্রোডাক্ট, 1 ml এর দাম 1 টাকার চেয়ে একটু ইধাদু। তো আমরা এক ট্যাঙ্কে আমার 20 টাকা 30 টাকা খরচা, 1 বিঘায় 100 টাকা খরচা। এগ্রিগেটর নিয়ে 1 বিঘায় 100 টাকা খরচা, 1 বিঘায় 100 টাকা সবাই দিতে পারবে। তো ফার্স্ট কোনো চাষি আমার কাছে এসছে, তাকে বেশি খরচা না করি, ফার্স্টে আমি 100 টাকা খরচা করালাম। 100 টাকা খরচা করালে যদি তার জমিতে ভালো রেজাল্ট যদি হয়, অটোমেটিক্যালি গ্যারান্টেড সে কিন্তু আবার প্রোডাক্ট নেবে। তো দিস ইজ এ এমপ্যাথি এন্ড র্যাপোর্ট বিল্ডার প্রসেস। এমপ্যাথি বলতে বোঝায় যে আমাকে তার অভাবটা বুঝতে হবে, সে কি চায়। দেখুন আজকে প্রোডাক্টগুলো শুনছেন, ট্রেনিং শুনছেন, কিন্তু আমি কিন্তু এসেই এগ্রি হিউমিক নাম বলে কিন্তু শুরু করিনি। আমি শুরু করেছি কোথা প্রবলেম। একটা প্রোডাক্ট অ্যাকোয়াজেল যখন শুরু করেছি, অ্যাকোয়াজেল বলে শুরু করি, প্রবলেম। তার কি লাগে, আমার কি লাগে সেটা যদি বলে দিই, আমার ব্যবসা লাগে, তাহলে সে নেবে না। তার কি লাগে, তার কি সমস্যা, আমি প্রবলেম থেকে স্টার্ট করেছি, প্রবলেমের সলিউশন বলছি। চাষির এটাই লাগে, তাকে প্রবলেম বলুন, সে তখন ভাববে সে আমার সমব্যথী। এমপ্যাথি মিন্স আই ফিল হাউ ইউ ফিল। আমাকে বুঝতে হবে যে সে কিরকম বুঝছে, সে কি চায়। যখন আমরা তার দুঃখ কষ্ট অভাবটা যখন বুঝছি, সেখান থেকে নিয়ে আমি তার জায়গাটা নিয়ে কাজ করছি, তখন সে রেসপন্স করবে যে হ্যাঁ আমার প্রোডাক্টটা লাগে। তারপরে প্রোডাক্টের নাম বলতে লাগে, প্যাকেট দিতে হবে, আর প্যাকেট ধরে দিলে হবে না, তাকে 1 গ্রাম 1 ml এর দাম কত বলতে হবে। তার লাগে 1 ট্যাঙ্ক, তার লাগে 2 ট্যাঙ্ক 3 ট্যাঙ্ক, তার 1 বিঘা জমি, তার 3 ট্যাঙ্ক লাগে। তো তার 3 ট্যাঙ্কের কি খরচা যদি আমি সেটা তাকে বলে দিই, তাহলে সে প্রোডাক্ট নেবে অটোমেটিক্যালি। এইভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে। ওকে, এবারে আমরা চলে যাব ডিরেক্ট, গাছে এখন ফুল আসছে, হিউমিক স্টক। ফুল এসে গেলে হিউমিক স্টক, ফুল আসার আগে হিউমিক স্টক, ফুল চলে এলে আর হিউমিক দেওয়া যাবে না। ওকে, কি সমস্যা চাষে? ফুল আসছে না, ফুল কম হয়, ঝরে যায়, বেশি নাইট্রোজেন ঢালছে, বেশি নাইট্রোজেন ঢালছে। নাইট্রোজেন যদি বেশি পড়ে, তাহলে ফুল আসতে দেরি হবে, গাছে ফুল আসবে না। বেশি চাপান সার দিলে গাছে ফুল আসবে। সে ভিটামিন দিচ্ছে, কখনোই আমাদের প্রোডাক্ট কোনো ভিটামিন বলবে না। ভিটামিন দিলে ফুল আসতে দেরি হয়। কৃষককে কে আছে? কৃষক কে আছে? হ্যাঁ, ভিটামিন দিলে ফুল আসতে দেরি হয়। ফুল আসার সময় ভিটামিন দেয় না তো। হ্যাঁ, এবার আপনি কেউ গিয়ে বললো যে আমাদের ভিটামিন আছে, দেখুন মন দিয়ে শুনুন, আপনি কি বললেন? আপনি জানেন না প্রোডাক্টটা কি, ওই কমন ভিটামিন গিয়ে খালি বললেন আমাদের ভিটামিন আছে, সে প্রোডাক্ট নেবেই না। হিউমিক ফুল আসার আগেও দেওয়া যায়। হিউমিক বস্তুটা গাছে থোড়া আসলে, ধানে থোড়া আসলে তখন দেওয়া যায়। তাহলে সেটা যদি আমাদের ভিটামিন যদি হতো, তাহলে ফুল আসার আগে কি করে দেওয়া যায়, তাই না? তো আমাদের প্রোডাক্ট কিন্তু কোনোটা ভিটামিন নয়, কোন ভিটামিন বলবেন না। এবারে প্রশ্ন হচ্ছে, যখন ফুল আসবে, ফুল আসার আগে চাষের কি সমস্যা? ফুল আসতে দেরি হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর কি, ধানে থোর যতগুলো পাশকাঠি আছে, একটা গাছ থেকে কটা বেরোচ্ছে? 8টা 10টা। হিউমিক দানা দিন, মিনিমাম 3 গুণ বেশি বেরোবে। হিউমিক স্প্রে করুন, মিনিমাম অনেক বেশি পাশকাঠি বেরোবে। পাশকাঠি সাইড টিলার্স অনেক বেশি পাশকাঠি বেরোলো, কিন্তু দেখবেন কেবলমাত্র মাঝের এটা থেকে 1টা 2টো থেকে শীষ বেরোচ্ছে, বাকিগুলো থেকে কিন্তু শীষ বেরোচ্ছে না। ইয়েস, ছোট বেরোচ্ছে। তো এটা সমস্যা 2 নম্বর। তাহলে ওই সবকটা থেকে বের করতে হবে, সমস্ত ডাল থেকে, সমস্ত পাশকাঠি থেকে ফুল বের করতে হবে।
এবারে সিস্ট বেরোলো, সে অর্ধেকটা বেরোচ্ছে, অর্ধেকটা ভেতরে ঢুকে আছে, লাভ কিছু হচ্ছে না। এবার সিস্ট বেরিয়ে গেল, ফুল এলো, ফুল এসে ফুল ঝরে যাচ্ছে, তাহলে কিছু লাভ হচ্ছে না। বেশি ছেলে ফুল হচ্ছে, মেয়ে ফুল কম হচ্ছে, তাহলে ফল হচ্ছে না, দানা হচ্ছে না। আর ফুল থেকে যে ফল বা দানা হচ্ছে তার রং, তার কালার, রংটা সুন্দর হচ্ছে না। এই এতগুলো সমস্যার জন্য একটাই সমাধান, এগ্রিমস। তাহলে প্রোডাক্ট, আপনার পিচটা কোথা থেকে শুরু হবে? প্রবলেম থেকে, প্রোডাক্ট থেকে কিন্তু নয়। আপনি তাকে গিয়ে মস ডিরেক্ট বললে সে মস নেবে না, তাকে বলতে হবে তার কি লাগে, তার কি সমস্যা। আমি 7-8টা সমস্যার কথা বললাম, সেই সমস্যাগুলোকে ফোকাস করবেন, তার সমাধান বাজারে নেই। এবারে কি সমাধান? এগ্রিমস। এগ্রিমস আমরা কখন দেবো? ফুল বেরোনোর 10 থেকে 15 দিন আগে, 1 সপ্তাহ থেকে আগে দিতে হবে। যখনই ফুল আসবে 10 থেকে 15 দিন আগে দেবো। যে গাছে একবার ফুল আসে একবার দেবো, যে গাছে বারে বারে ফুল আসে বারে বারে দেবো। ইয়েস। সবজির ক্ষেত্রে 15 দিন ছাড়া ছাড়া দেবেন। ফুল চাষের ক্ষেত্রে 15-20 দিন ছাড়া ছাড়া দেবেন। অনেকে এখানে হাওড়া থেকে এসছে, বিভিন্ন জায়গায় ফুলের চাষ হয়, রজনীগন্ধা, গাঁদা, সেখানে দেখবেন যে কুড়ি এসছে, ফুল বেরোবে তার আগে, কিন্তু ফুল ফুটে গেলে মস দেবেন না, মসটা কালো রঙের স্পট এসে যাবে। ফুলের আগে মস দেবে, আবার ফুলটা তুলে নেওয়ার পর আবার মস দেবে। সবজির ক্ষেত্রে ঠিক আছে দিতে পারেন, ঠিক আছে, বুঝতে পারছেন? এ হচ্ছে 15-20 দিন অন্তর অন্তর দেবেন। এগ্রিমস ডোজ, এগ্রিমসের ডোজ কত? হ্যাঁ, ফুল ফল একসঙ্গে হলে সেখানে মস কন্টিনিউ করতে থাকবে। সঙ্গে ন্যানোটেক আলাদা করে দিতে পারবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মসের ক্ষেত্রে আমাদের ডোজ হচ্ছে 15 ml থেকে 20 ml 15 লিটার জলে। তাহলে লাস্টে গিয়ে ডোজ বলছি, ট্যাঙ্কে আমরা 15 থেকে 20 এগ্রিমস দেব, সাথে 5 ml এগ্রি 82 আমরা দেব, ঠিক আছে? হ্যাঁ, গাঁদা ফুলের ক্ষেত্রেও 15 ml, 15 লিটার জলে 15 ml থেকে 20 ml, ঠিক আছে? বললাম তো, গাঁদা ফুলের ক্ষেত্রে বললাম, রজনীগন্ধার ক্ষেত্রে বললাম 5 ml, ঠিক আছে? ফুলের পরে গাছে ফল আসছে, ফল দানা আসছে, তাহলে দানাতে কি সমস্যা, ফলে কি সমস্যা? আগড়া, ভুসি, চিটে, প্রচুর ভুসি আসছে, আগড়া আসছে, 30 থেকে 40% আগড়ায় ভাগ চলে যাচ্ছে, তাই তো? কৃষকরা কি বলে? বাজারে 5000 টাকা দামে নেটিভ আছে, সেটা দিলেও কিন্তু আগড়া বন্ধ হচ্ছে না। তার 4 গুণ, মানে তার অর্ধেকের অর্ধেক খরচা ন্যানোটেক আগড়া বন্ধ করে দেবে। আগড়ার প্রতিকার এগ্রি ন্যানোটেক। সবজির ক্ষেত্রে ফল ছোট হচ্ছে, ফলের ভেতর ফাঁপা আছে, ফলের ভেতর স্পঞ্জ লেয়ার আসছে, ফলের সাইজ ভালো হচ্ছে না, ওয়েট ভালো হচ্ছে না, এগ্রি ন্যানোটেক। সবজি ফলের ক্ষেত্রে পাতা চাষ করছি, পাতা, পান পাতা, শাক পাতা, পাতার সাইজ ভালো হচ্ছে না, পাতার রং ভালো হচ্ছে না, টেম্পার ভালো হচ্ছে না, কোয়ালিটি ভালো হচ্ছে না, ঝাঁঝ আসছে না, প্রতিটা জিনিসের ক্ষেত্রে এগ্রি ন্যানোটেক। পাতার ক্ষেত্রে বেশ, পান পাতার ক্ষেত্রে মাসে একবার করে গ্যারান্টিড এগ্রি ন্যানোটেক স্প্রে করব, 15 লিটার জলে 15 গ্রাম, সাথে 3 ml এগ্রি 82। পান পাতা কন্টিনিউ হতে থাকবে। চা পাতা, পান পাতা, এগ্রি ন্যানোটেক। চা পাতার ক্ষেত্রে পাতা তোলার আগে ন্যানোটেক, বিফোর প্লাকিং। এখানে চা পাতাকে যদি কেউ নর্থ বেঙ্গল বা অন্যান্য জায়গায় করে থাকেন। তো এবারে আমরা আসছি এগ্রি ন্যানোটেক মেন স্ট্রিম এগ্রিকালচারে। আমরা ধানের জমিতে ন্যানোটেক দেবো যখন ধানের দুধ অবস্থা, দানা শুরু হয়ে গেছে, ফুল ঝরে গেছে, দানা শুরু, দানা টিপলে জল বেরোচ্ছে, সেই অবস্থায় ন্যানোটেক স্প্রে করলাম। যদি বলে সে সময় সাপ আছে, এই আছে, ভেতরে ঢুকতে পারবো না, আগে করে দেবে, ফুলের আগে করিয়ে দেবে, ঠিক আছে? বাট আমার বক্তব্য হচ্ছে কোন সময় দেওয়া দরকার, কোন সময় দিলে ধানের সবথেকে ভালো, আমি সেই অনুযায়ী সাজেস্ট করলাম, ঠিক আছে? সবজির ক্ষেত্রে ওটাই, ছোট ছোট সবজি আছে, ন্যানোটেক স্প্রে করবে। 30 আসছি, চুপ করে বসুন, দেখুন সব পেয়ে যাবেন। এবারে আমাদের যে জিনিসটা লাগে, কি বলতে চাইছিলাম, ন্যানোটেকের ক্ষেত্রে পান পাতার ডোজ বলেছি, আর একটা কিছু বলতে যাচ্ছিলাম, ডোজ বলেছি সবার লাস্টে, আর একটা ন্যানোটেক নিয়ে কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক আছে? কাজ, প্রথমে কাজটা শুনুন, ডোজ তো সব জায়গায় আছে, ডোজ পেয়ে যাবেন। আপনার স্বর্ণ ধান চাষ করেছেন
একটা জমিতে ন্যানোটেক দেবেন, একটাতে দেবেন না, ওয়েট আসছে না। কি সমস্যা আমাদের ধানে? না আমরা চাষ করছি কিন্তু এক বস্তায় কতটা আছে ধান আপনার? 7 কিলো আছে। এবারে আমি যদি বলি আপনার এক বস্তায় 65 কিলো হবে, একই বীজ, বীজটা কি আগের বছর চাষ করেছেন এবছর তাই করবেন। আপনি ধরে নিন 10 বিঘা করছেন, ন্যানোটেক 2 বিঘাতে দিন, 5 বিঘাতে দিন, অর্ধেকটা দেবেন না, আমি বলছি না সব জমিতে দেবেন। এবারে অর্ধেকটা যেটা দিলে সেখানে দেখবেন একটাও আগড়া এলো না, অর্থাৎ একই বীজের ক্ষেত্রে আপনার ফলন কিন্তু 30% বেড়ে গেল। চোখ বন্ধ করে বিঘায় 6 থেকে 7 মণ ধান বেশি পাবেন, কারণ আগড়াটা এলো না। এবারে যেটা আগড়া এলো, যেটা ন্যানোটেক দেবেন না সেটা আগড়া হবে, আগড়া ঝেড়ে দিলেন, দিয়ে বস্তায় ভরলেন, সেলাই করা গেল। এখানেও ঠিক তাই, যেটা ন্যানোটেক দিয়েছেন বেশি করে ভরবেন না, একই ভরবেন, বস্তা যাতে সেলাই করা যায়, দিয়ে ওজন মেশিনে চাপাবেন, দেখবেন যেখানে ন্যানোটেক দিয়েছে সেখানে এক বস্তায় 5 কিলো করে ওজন বেশি। একই বীজ, ভ্যারাইটি অন্য নয়, একই বীজের ক্ষেত্রে ন্যানোটেকের কাজ হলো ওজন বাড়ানো, ওজন বাড়ানো। তো যে কোনো ফসলের ক্ষেত্রে সবজি, পাতা, চা পাতা ওজন বাড়বে। তাই জন্য বলি যে বিফোর প্লাকিং ন্যানোটেক পান পাতা, ওজন বাড়বে, টেম্পার বাড়বে, কালার সুন্দর হবে, অনেক দিন সতেজ থাকবে ফসলগুলো, ঠিক আছে? এটা হলো ন্যানোটেক। ন্যানোটেক দিয়ে চাষ করে সেই ফসলটা নিজে খেলে আপনার ক্যালসিয়াম, আয়রন, বিভিন্ন ধরনের যে আপনার ফসলের যে কোয়ালিটি, অর্থাৎ ফসলের মধ্যে যে পুষ্টিগুণ, সেই পুষ্টিগুণটা অনেক বেশি পরিমাণে পাবে। তো জানতো পুষ্টিগুণ বেশি পরিমাণে? এটা লাস্টে বলি, কারণ চাষিরা নিজেদের জন্য চাষ করে না, বাজারে প্রোডাক্টের জন্য। তো কেউ যদি নিজেদের জন্য চাষ করে থাকেন অবশ্যই ন্যানোটেক দেবেন, কোয়ালিটি অনেক ভালো পাবে। ওকে, এরপরে আমাদের যেটা লাগে, হ্যাঁ এই যে ডোজ ধানের ক্ষেত্রে 15 লিটার জলে 30 গ্রাম, ধানের ক্ষেত্রে, ধান। সবজির ক্ষেত্রে 20 গ্রাম, পান পাতার ক্ষেত্রে 15 গ্রাম, চা পাতার ক্ষেত্রে 15 গ্রাম। সিরবিল আসতে, ঠিক আছে। আর ধানের ক্ষেত্রে 30 গ্রাম, ঠিক আছে? যেহেতু ডোজ বলে ছেড়লেন, তাই জন্য ডোজটা মিস হয়ে গেল, তো এই জন্য চুপ করে বসতে। হ্যাঁ হ্যাঁ, না না জিজ্ঞাসা করলেন না, ধানের ক্ষেত্রে 30 গ্রাম, সবজির ক্ষেত্রে 20 গ্রাম, পান পাতার ক্ষেত্রে 15 গ্রাম, চা পাতার ক্ষেত্রে 15 থেকে 20 গ্রাম, ঠিক আছে? সবজির ক্ষেত্রে 20 গ্রাম দেবেন, সমস্ত 15 লিটার জলে। আর এভরি 80 টু 5 ml দেবেন, ঠিক আছে? গাছ কি করে নিজের খাবার নিজে বানাতে পারবে, কি করে নিজের খাবার নিজে বানাতে পারবে? স্যার এক মিনিট, ন্যানোটেক কি মাসে সব ক্ষেত্রেই একবার? পানের ক্ষেত্রে চায়, পানের ক্ষেত্রেও একবার, ধানের ক্ষেত্রে তো একবারই, ধানে তো একবারই ফল হয়, পানের ক্ষেত্রে মাসে একবার, মাসে একবার করে দেবে, ঠিক আছে? মিনিমাম সবজি তো মাসে একবার করে দেবে, মাসে একবার থেকে মাসে দুবারও দিতে পারে, ঠিক আছে? এবারে প্রশ্ন হলো একটা খুব ইম্পর্টেন্ট ঘোষণা, বিশেষ ঘোষণা। আপনারা তো এগ্রি 82 সবে ব্যবহার করছেন, সবসময় ব্যবহার করছেন, তাহলে মাসে কতবার এগ্রি 82 দিতে পারবেন? যতবার স্প্রে হবে মাসে, আপনি 10 বার 20 বার স্প্রে করছেন, আজকে 20, কালকে ঘাস মারা, কালকে পরশু দিন, এই স্প্রে তো হতেই থাকছে। মাসে 4 বার এগ্রি, মাসে 4 বার, সপ্তাহে একবার করবেন, ঠিক আছে? আর বাকি যত স্প্রে করবেন এমনি করবেন, কাজ এমনি হয়ে যাবে, থাকবে এগ্রি 82 থাকবে, কাজ হয়ে যাবে, ঠিক আছে? মাসে 3 থেকে 4 বার, ম্যাক্সিমাম 4 বার এগ্রি 82 স্প্রে। কি পান নয়, পানটা না, সব চাষের ক্ষেত্রে এগ্রি 82 কতবার দেবেন মাসে? মাসে 3 বার থেকে 4 বার। হ্যাঁ, সেচের জলের সঙ্গে কি একবারই দেওয়া যাবে না? একবারই দেবেন। যখন দেখবেন আপনি সেচের জল দিচ্ছেন, মাটিটা শুকনো হয়ে গেছে, এগ্রি 82 কাজ হলো মাটি অনেকদিন ভিজে রাখা, ঠিক আছে? জল ধরে রাখবেন, মাটি অনেকদিন ভিজে রাখা, এই হচ্ছে এখন। আর অ্যাকোয়াজেলের কাজ হলো জলটা ধরে রাখা, ওকে? এটা হলো এবারে আমরা চলে আসছি যে আমাদের এখন গাছের নিজের খাবার
নিজে তৈরি করতে লাগবে। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে মানুষ গাছ নিজের খাবার নিজে বানাতে পারে না, তাই জন্য আমরা এত কিছু রাসায়নিক সার, ওষুধ, ভিটামিন এত কিছু দিচ্ছি। কিন্তু কথাটা ভুল, গাছ নিজের খাবার নিজে বানাতে পারে। গাছের মধ্যে আমরা যদি যেমন জঙ্গলে ফরেস্টে যে গাছগুলো আছে তাদের তো কিছু দিতে লাগে না, এমনি গাছগুলো বড় হচ্ছে। তো আমাদের জমিতে আমরা এত কিছু দিচ্ছি, তা সত্ত্বেও ভালো হচ্ছে না কেন? তার কারণ গাছ সে খাওয়াটা নিতে পারছে না, আমরা তো দিচ্ছি, বাচ্চাকে এত খাওয়াচ্ছে, সে কমপ্লেন করে, সে কমপ্লেন থেকে ফুলছে, এটা সত্যি হচ্ছে। তো গাছকে আপনি এত কিছু খাওয়াচ্ছেন কিন্তু গাছ নিতে পারছে। তো কি করে সে রাসায়নিক সারের মধ্যে যে খাবারটা আছে, কি আছে, নাইট্রোজেন আছে, সে নাইট্রোজেনটা কি করে নেবে? এবং শুধু তাই নয়, গাছ নিজেই কিন্তু নাইট্রোজেন বানাতে পারে ব্যাকটেরিয়ার সাহায্যে। আপনি যদি ব্যাকটেরিয়া স্প্রে করেন, তাহলে এই ঘরের মধ্যে 100 কেজি বাতাস আছে, তার মধ্যে 78 কেজি বাতাস হলো নাইট্রোজেন। আপনার ব্যাকটেরিয়া স্প্রে করলে বাতাস থেকে সেই নাইট্রোজেনটা গাছের শিকড়ে গাছে চলে যাবে, আর সেটাই হলো এগ্রিগোল্ড। গাছকে আত্মনির্ভর অর্থাৎ নিজে থেকে খাবার তৈরি করার চাবিকাঠি এগ্রিগোল্ড। এগ্রিগোল্ড মাসে একবার করে অবশ্যই দেবেন, সবজির ক্ষেত্রে, পান পাতার ক্ষেত্রে, চা পাতার ক্ষেত্রে, ঠিক আছে। আর যেখানে ধানের ক্ষেত্রে 30-40 দিন, গাছ যখন একটু বড় হয়েছে, চাপান সার দেবেন 21 থেকে 30 দিন। তারপরে পরে পোকা লাগে, এগ্রিগোল্ড শেষ মাস স্প্রে করে দেবেন, পোকার আক্রমণ কম আসবে। এগ্রিগোল্ড ব্যাকটেরিয়ার অনেকগুলো কাজ আছে, খাবার তৈরি করতে সাহায্য করা, খাবার দিতে সাহায্য করা, গাছকে বিভিন্ন পোকা রোগের আক্রমণ থেকে প্রতিরোধ করা, ইমিউন সিস্টেম ডেভেলপ করা, ব্যাকটেরিয়ার কাজ। পিজিপিআর, রাইজোব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়াটা আপনারা এগ্রিগোল্ডকে আপনারা কিন্তু এভাবে কাজ করবেন। ওকে, এগ্রিগোল্ডকে আপনারা মাটিতে দিতে পারেন, এগ্রিগোল্ডকে স্প্রে করতে পারেন। প্রশ্ন হলো, দেখুন প্রতিটা স্লাইডে আমরা যখন যাচ্ছি, তখন কোনো চাষি যদি বলে আমার স্প্রে করার জন্য লিভার নেই, তাহলে সে কি আমাদের ব্যবহার করতে পারবে না? পারবে। প্রতিটা প্রোডাক্ট কিন্তু মাটিতেও দেওয়া যায়। এবার এর আগে ছিল ন্যানোটেক, ন্যানোটেককে মাটিতে দিতে পারবেন বিঘাতে 200 গ্রাম করে, মাঝখানে গাছ যখন বড় হয়েছে, ঠিক আছে। গোল্ডকে মাটি দিতে পারবেন বিঘাতে 70-80 গ্রাম করে। ইয়েস, মাটিতে কেউ যদি মাটিতে দিতে চায়, স্প্রে না করে চাষ করতে চায়, বিনা স্প্রেতে কেউ যদি চাষ করতে যদি চায়, কারণ এখন স্প্রে করার লেবার নেই, আর কেউ ধান জমিতে অতবার ঢুকে স্প্রে করতে পারবে না। ন্যানোটেক বিঘাতে 200 গ্রাম দেবেন মাটিতে। গোল্ড মাটিতে আপনি 80 গ্রাম দেবেন, 70 to 80 গ্রাম। যদি আপনি গোল্ডকে স্প্রে করেন, তাহলে স্প্রে করতে গেলে গোল্ড আপনার লাগবে 15 লিটার জলে 20 গ্রাম, 20 গ্রাম আপনার গোল্ড লাগবে পরিষ্কার। সাথে 5 ml 20 গ্রাম সাথে। মাটিতে বললাম তো বিঘাতে 70 থেকে 80। সাথে 5 মাটিতে, হ্যাঁ, স্প্রেতে পানিতে 15 গ্রাম করবে, লিটারে 1 গ্রাম। ঘরে কেউ যদি ফুলের চাষ করে, সবজির চাষ করে, সমস্ত জিনিস স্প্রে করতে পারবেন, লিটারে 1 গ্রাম। একটা করে দেবেন, খিচুড়ি করবেন না, ঠিক আছে। একটা আজ গোল্ড দিলেন, লিটারে 1 গ্রাম, আবার 100 তোমাদের প্রোডাক্ট দিলেন, একটা করে প্রোডাক্ট দেবেন, লিটারে 1 গ্রাম করে দেবেন, ঠিক আছে। আর এগ্রি 82 1 লিটারে 0.3 ml দেবেন কেউ যদি ঘরে চাষ করতে চান। কারণ এখন দেখবেন শহরে প্রত্যেকটা আবাসন, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট যেগুলো দেখছেন, সবাই কিন্তু একটু ফুলের, ফলের ঘরে একটা কিছু চাষ করতে চায়, টবে হোক, কারোর মাটি না থাকলেও সে কিন্তু চারদিকে গাছপালা ভরিয়ে রাখে। তো সেই জায়গায় আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি। কারণ দেখুন, আপনারা নতুন প্রসপেক্টিং করছেন বলছেন, কিন্তু এগ্রিকালচার দিয়ে এন্ট্রি নেওয়াটা খুব ভালো একটা স্কোপ আছে, যার মাধ্যমে আপনি কিন্তু তার ভিতরে ঢুকে অন্যান্য সেক্টর নিয়ে কাজ করতে পারবেন। আস্তে আস্তে স্টার্টিং এ দেখবেন সে তার আবাসনে, ফ্ল্যাটে অনেক ফুলের আছে, কিছু অর্কিড আছে, কেউ লন করছে, তো সেই জায়গায় লন গার্ডেন করছে, সেখানে আপনি কিন্তু এগ্রি ভেস্টেজ দিয়ে তার অল্প পরিমাণে লাগলেও কিন্তু তাকে স্টার্টিং করাতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। এগ্রি 82 1 লিটার জলে 0.3 ml লাগবে।
একটা ইনজেকশন কিনবেন 2-3 টাকার ডিসপোভ্যান্ট, সেখানে নিডলটাকে ফেলে দিয়ে ওখান থেকে 0.3 ml এগ্রি টু সাফ করে নিবেন, নিডলটাকে সঙ্গে নিয়ে করতে পারেন। তো এবারে 0.3 ml খুব ইজিলি আপনি এখান থেকে মেজারমেন্ট করতে পারবেন, যেটা পার লিটার ওয়াটারে এটাকে মিক্স আপ করে স্প্রে করবেন। তাহলে এগ্রি গোল্ডের সমস্ত চাষের ক্ষেত্রে ডোজ বলা হলো, এবং এগ্রি গোল্ড আর ব্যবহার করলে গাছ আত্মনির্ভর হবে, চাষিরা আত্মনির্ভর হবে, এবং অটোমেটিক্যালি চাষিরা আত্মনির্ভর যদি হয় তাহলে তার খরচা কমবে এবং সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে। ওকে, তো এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এগ্রি গোল্ডকে আমরা ব্যবহার করছি। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের গাছে রোগ বা পোকা লাগছে। সমস্যা কি? রোগ পোকা লাগছে হঠাৎ করে। আমাদের বিঘাতে চাষের খরচা যেটা ছিল, স্যার এগ্রি কোন সময় ব্যবহার করবেন? আচ্ছা কোন কন্ডিশন? বললাম স্যার এগ্রি গোল্ডটা ধানের ক্ষেত্রে কত জানেন তো, বলেছি তো, শুনেছিলেন। ওকে, তার প্রশ্ন গোল্ডটা ধানের ক্ষেত্রে কখন আর কতটা পরিমাণ দিতে হবে? বললাম, কতটা বলুন, 30 থেকে 40 দিনের মাথায় এগ্রি গোল্ড কতটা ডোজ সবাই মিলে বলুন তো। 20 গ্রাম দেখুন সবাই বলতে বলে দিলে বাসা বাসা দেখুন সবাই বলছে 30 থেকে 40 দিনের মাথায়। তিনবার চারবার করে প্রশ্ন হচ্ছে। আমাদের এখন সমস্যা হচ্ছে যে 1 বিঘা জমিতে চাষ করার খরচা 1.5 থেকে 2,000 টাকা। আমার হঠাৎ করে ফাঙ্গাস আসলে, ঢলে পড়া, পাতা মরে যাওয়া, যে কোনো ধরনের এটা বা ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস যা কিছু আসুক না কেন, খরচা ডবল হয়ে গেল। 1,000 টাকা ছিল 3,000 টাকা হয়ে গেল, ওষুধের খরচাই তো 1,000 টাকা। তাহলে আপনি ডবল খরচা করলেন, কিন্তু যে গাছ খারাপ হয়ে গেছে আপনি মেনে নিলাম, আপনি ঠিক ওষুধ নির্বাচন করে দিলেন, যে রোগের সে ওষুধ নির্বাচন ঠিকঠাক দিলেন, তা সত্ত্বেও যে গাছ মরে গেছে মরু অবস্থায়, সে গাছে স্প্রে করলে ফাঙ্গাসটা চলে যাবে, যে কারণটা চলে যাবে, কিন্তু সেই গাছটা কি ভালো গাছের মতো হবে? ভালো হবে না। চাষিদের ক্লিক করতে হবে, সেই গাছটা, মরে যাওয়া গাছটা কি ভালো গাছের মতো হবে? সে গাছের ভালো ফলও পাবেন না, হয়তো 20%, 30%, 40% পাবেন, মানে যা হওয়ার কথা ছিল ভালো গাছে তার অর্ধেকেরও কম। তাহলে খরচাটা বললেন, তাহলে খরচাটা দ্বিগুণ করলেন, তাহলে লাভটা কি? এবারে এই জায়গাতে আমাদের সমাধান আছে, ভালো করে ভেবে দেখুন। চাষি খরচা করছে দ্বিগুণ, কিন্তু কোনো নেট ফল জিরো, কিচ্ছু হচ্ছে না। ওই যে গাছটায় আপনি ওষুধ বীজ ব্যবহার করেছেন, বিষের কাজ হলো তার যে জীবাণুটা, কারণটাকে, সেটাকে মেরে দেওয়া, মেরে দিল। সে পোকা থাকলে পোকা মেরে দিল। শুধু ভাইরাসরা সব মারা যায়, ভাইরাসের ওষুধ নেই, ভাইরাসের পোকা ওই কুটে হয়ে যাবে, ওটার জন্য আপনি সাদা মাছের ওষুধ দিলেন, বা যেটা কারণটা, সেই কারণটা চলে গেল, ঠিক আছে? তো এই কারণটা যখন চলে গেল, সেই মৃতপ্রায় গাছ, খারাপ গাছটাকে ফির আবার আমরা ভালো গাছের মতন করতে লাগবে এগ্রি প্রোটেক্ট। খারাপ গাছটাকে ভালো গাছের মতন করে দেবে, বুঝতে পারছেন? যে গাছ মরে গেছিল, চাষে আশা ছেড়ে দিয়েছে, গাছ কেটে দেবে, সেখানে গিয়ে প্রোটেক্ট স্প্রে করলে মরা গাছ আবার নতুন জ্যান্ত হয়ে পাতা গজাচ্ছে, ফুল ফল শুরু হচ্ছে, অসাধারণ রেজাল্ট হবে। তো এগ্রি প্রোটেক্ট কিন্তু কোনো বিষ নয়, আবার বলছি, এগ্রি প্রোটেক্ট কোনো বিষ নয় যে আমার এই রোগ এসছে, এগ্রি প্রোটেক্ট দিলে দিতে। রোগ আসলে রোগের ওষুধ দিতে লাগবে। এবার আজকে এতজন এসছেন, 100-150 জন কাজ করতে শুরু করবেন, জমিতে যাবেন, এই সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা দেখবেন, আবার আমাকে বলবেন স্যার এটাতে কি দেবো। ভালো করে ভেবে দেখুন, আমাদের যে কটা প্রোডাক্ট আছে, ফার্স্ট একটা স্লাইডে ক্যাটাগরি দেখিয়েছিলাম, আমাদের কিন্তু কোনো বিষ নেই, আমাদের কোনো পোকামারার ওষুধ, ছত্রাকনাশক, ব্যাকটেরিয়া নাশক কিছু নেই। আমাদের যেগুলো আছে সেগুলো হলো সাপ্লিমেন্ট। তো কেউ প্লিজ বারে বারে প্রশ্ন করবেন না, স্যার এই রোগটা হয়েছে কি দেবো, এই পোকাটা হয়েছে কি দেবো, এই সমস্যাটা হয়েছে কি দেবো, ঠিক আছে? তাহলে যা যা সমস্যা আছে রোগের জন্য, পোকার জন্য, আমাদের কিন্তু বীজ দিতে লাগবে, ঠিক আছে? কারণ আমাদের অর্গানিক প্রোডাক্ট, মানে অর্গানিক প্রোডাক্টে ওরকম বীজ পুরোপুরি কিওর করে না। কেউ ধরুন পোকা দিচ্ছে, পরের মাসে পোকার জন্য এ আসবে, ঠিক আছে? তো আমরা এগ্রি প্রোটেক্টের কাজটা কি, ওই খারাপ অবস্থা থেকে ফির ভালো অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে এগ্রি প্রোটেক্ট। ওকে,
এগ্রি প্রোটেক্টের যে কাজটা সেটা কিন্তু বাজারের অন্য কোনো প্রোডাক্ট কিন্তু এই কাজটা করতে পারবে না। এই ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু বাজারে নেই। তো প্রত্যেককে অনুরোধ করছি, এগ্রি প্রোটেক্টকে আপনারা মাটিতে দেবেন, এগ্রি প্রোটেক্টকে আপনারা স্প্রে করতে পারবেন। মাটিতে যদি দেন বিঘাতে মিনিমাম 200 গ্রাম, বিঘাতে 200 গ্রাম দেবেন। হ্যাঁ, কি কোন চাষের ক্ষেত্রে জিজ্ঞেস করছে? সব চাষের ক্ষেত্রে বিঘাতে 200 গ্রাম হিউমিক দানার সঙ্গে মিশিয়ে দেবেন। যে গাছ 3 মাস 4 মাসের হয় সেখানে একবারই দিতে লাগে। হিউমিক দানা 2 কিলো যখন দিচ্ছেন, 2 কিলোর সঙ্গে 200 গ্রাম প্রোটেক্ট নেবেন, 200 থেকে 300 গ্রাম অ্যাকোয়াজেল নেবেন। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। হিউমিক দানা, প্রোটেক্ট, অ্যাকোয়াজেল দিয়ে দিলেন। পান পাতা সারা বছর চলে, যেগুলো সারা বছর চলতে থাকে সেখানে 3-4 মাস বাদে বাদে দেবেন একই জিনিস, 4 মাস বাদে বাদে তাকে দেবেন, তাহলে বছরে 3 থেকে 4 বার দিতে লাগে। এগ্রি প্রোটেক্ট, এগ্রি হিউমিক গ্র্যানিউলস। এগ্রি 82 যাবে না স্যার এতে? এগ্রি 82 কোথায় যাবে? অ্যাকোয়াজেলের সঙ্গে এগ্রি 82 যাবে না। এগ্রি 82 কোথায় দেবেন? আবারও বলছি, এগ্রি 82 জলে দেওয়ার জন্য, এগ্রি 82 মাটিতে দেওয়ার জন্য নয়। এগ্রি 82 জলে দেওয়ার জন্য, এগ্রি 82 রাসায়নিক সারে দেওয়ার জন্য। এখানে কি বলেছি? হিউমিক দানা বিঘাতে 2 কিলো, প্রোটেক্ট 200 গ্রাম, অ্যাকোয়াজেল 200 থেকে 300 গ্রাম। তো এই তিনটে জিনিসকে মিশিয়ে দিলে রাসায়নিক সার যেটা দেবেন তার পরিমাণকে আপনি চোখ বন্ধ করে 40% কমিয়ে দেবেন। 100 কেজি আগের বছর আগে দিয়েছিলেন, এখন দেবেন 60 কেজি। ঠিক আছে? যত কেজি রাসায়নিক সার দিলেন তার সাথে আপনি পার কেজিতে 2 ml করে এগ্রি 82 দেবেন, দিয়ে আপনি মিশিয়ে। তো এবারে এটা হলো আমাদের কাজ। ওকে, অ্যাকোয়াজেল বলে দিলাম, অ্যাকোয়াজেল 2-3 বার করে বললাম। ঠিক আছে? তো এটা হলো ফার্স্ট স্টেপ এগ্রি। ঠিক আছে, এবার পরবর্তীকালে এগ্রি প্রোটেক্টকে আমরা স্প্রে করতে পারি। স্প্রে করতে গেলে আমরা এগ্রি প্রোটেক্টকে 15 লিটার জলে আমাদের 20 গ্রাম এগ্রি প্রোটেক্ট দিতে হবে। সেটা কতদিন বাদে? কিসে কতদিন বাদ? সেরকম আপনি একবার চাইলে দিতে পারেন, দুবার দিতে পারেন, এসওএস বেসিস যখন আপনার লাগবে তখন এগ্রি প্রোটেক্ট সময় কি এগ্রি 82 প্রোটেক্টে যাবে স্যার? এই স্প্রে এগ্রি প্রোটেক্ট রোগের জন্য নয়। আপনার ফাঙ্গাস রোগ এসছে, ছত্রাকঘটিত রোগ এসছে, আপনি তখন এগ্রি প্রোটেক্ট স্প্রে করছেন। ফাঙ্গিসাইড না স্প্রে করে যদি এগ্রি 82 স্প্রে করেন শুধু প্রোটেক্ট যাবে, কারণ এগ্রি 82 ইজ এ স্প্রেডার, সেটাকে ফাঙ্গাসটাকে স্প্রেড করে দেবে। সেজন্য ফাঙ্গাস আসলে এগ্রি প্রোটেক্ট শুধু দেবেন, কিন্তু এগ্রি প্রোটেক্ট কখন দেবেন? প্রথমে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, ফাঙ্গাসটাকে মেরে দেবেন, তারপরে সেই মরা গাছটাকে ঠিক করতে গেলে এগ্রি প্রোটেক্ট দিতে হবে। বেসিক জায়গাটা ক্লিয়ার করুন। ওকে, কেন এগ্রি প্রোটেক্ট? এগ্রি কোড আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার আগের মাসে আমাদের ভেস্টিজের 18তম জন্মদিনে যে কলকাতায় যে প্রোগ্রাম ছিল সেখানে যে স্লাইড প্রেজেন্টেশন ছিল সেখানে প্যাকেটের ছবি দিয়ে একটা স্লাইড দেখিয়েছিলেন। এগ্রি কোড বলে একটা প্রোডাক্ট আসছে। ওকে, অনেকদিন আগে আমি ট্রায়াল করেছি আমার জমিতে, আমার একটা জমিতে 2-3 জায়গায় আমি এ করি 6 মাস আগে, আগেবার ঠান্ডার সময়, গরমের সময়, এখনো হচ্ছে বর্ষার সময়। তো খুব ভালো প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টটা আপনি কেন না পোকাকে মারার জন্য নয়, পোকাকে দূর করার জন্য, তাড়ানোর জন্য। ঠিক আছে, একটা গন্ধ আসবে, স্মেল, ডিউ টু ব্যাড স্মেল, তার জন্য যদি আগে থেকে দেন কোট, মানে কোটিং করে রাখবেন, পোকা আসবে না। নামটা শুন, নামটা এই জন্য দেওয়া হচ্ছে এগ্রি কোট। এগ্রি কোট, COAT, কোট। কোট মিন্স কোটিং, কোটিং করে রাখবে যার জন্য পোকা আসবে না। যদি এসে যায় তাহলে মার্কেটে আসে করে চলে যাবে। দুভাবে দেওয়া যায়, আসার আগে দিয়ে দিতে পারেন, আসার পরে দিতে পারেন। লার্ভা, শুঁয়া পোকা জাতীয় যে ধরনের পোকা পাতা খেয়ে নেয়, দেখবেন পাতা খেয়ে সাফ করে দেয়, পাতাগুলো খেয়ে নেয়, শুঁয়া পোকা বড় বড়, সেগুলোর জন্য খুব ভালো। ওকে স্যার, লেদা পোকার জন্য কি ওটা কাজ করে? দেখুন, শুঁয়া পোকা কি বললাম, লার্ভা, যেগুলো লার্ভাল ইনসেক্ট সেগুলোর জন্য কাজ করবে। ওকে, লোফারের জন্য কাজ করবে স্যার? হ্যাঁ, লোফারের জন্য। লুফার মানে কোনটা? চায়ে যে লোফার, চায়ে যে সেমি লুফার, হ্যাঁ। লুফার, শুঁয়া পোকা, হ্যাঁ কাজ করবে। বেসিক স্টেপ মাটি তৈরি, বীজতলা বলেছি কি দেবেন, মূল জমিতে কি দেবেন, ফুল আসতে আগে কি দেবেন, স্টেপ বাই স্টেপ বলেছি। সেই স্টেপ সমস্ত চাষে একই থাকবে।
চাষের পদ্ধতি জানতে চাইলে চাষের পদ্ধতি আপনি কিভাবে চাষ করবেন বলে দেবো, কিন্তু ভেস্টিজের যে স্টেপ সেটা সেম প্রতিটা চাষের ক্ষেত্রে, ঠিক আছে। পান পাতাও বলে দিয়েছি কিভাবে করবেন পান পাতার ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে তো বলছি। তো এটা হলো চাষের স্টেপ, এই স্টেপটা আপনাকে ফলো করতে হয় প্রতিটা চাষের ক্ষেত্রে, খুব ভালো রেজাল্ট পাবেন। এখন আমাদের কি লাগে, এখন আমাদের জমি তৈরি হচ্ছে, হিউমিক গ্র্যানিউলস বেশি করে লাগে। হিউমিক গ্র্যানিউলস না পেলে হিউমিক লিকুইড অল্টারনেটিভ ব্যবহার করতে পারবেন, মাটিতে হিউমিক লিকুইড ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। হিউমিক লিকুইড নিন, রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে মাটিতে দিন, বিঘাতে 200 থেকে 250 ml দিন, হিউমিক লিকুইড কাজ করবে। তো এটা হলো হিউমিক লিকুইড যদি মাটি দিতে চান। হিউমিক লিকুইড পরে স্প্রে করুন কম খরচায়। ধানে চাষিরা বেশি খরচা করে না, বর্ষার ধানে বেশি এই জায়গাগুলো রাখবেন। একবার যদি দিতে পারেন ভালো হয়, বলবেন রাসায়নিক সার কমে যাচ্ছে। রাসায়নিক সারকে যদি প্রমোট করতে পারেন একবার, তাহলে আপনি অবশ্যই সাকসেস পাবেন। ওকে, তো ব্যাস এইটুকুই করবেন ধান চাষের ক্ষেত্রে। পান পাতা চাষের ক্ষেত্রে প্রোডাক্ট যাবে, খুব ভালো প্রোডাক্ট যায় কন্টিনিউ। এখন পানের সিজন চলছে, যারা পান চাষ করছে আমাদের প্রোডাক্ট নিয়ে অলরেডি খুব ভালো রেজাল্ট, নো কনফিউশন। খালি মাথায় রাখবেন আমাদের প্রোডাক্ট কি, প্রোডাক্ট কেন, প্রোডাক্ট কি এবং কেন, এটা ক্লিয়ার রাখবেন। পান পাতায় হাজার একটা রোগ হয়, আঙ্গারি থেকে শুরু করে ব্যাকটেরিয়াল রোগ, ফাঙ্গাস রোগ, গোড়া পচে যাচ্ছে, এ পচে যাচ্ছে, সব আপনি যদি মাথার মধ্যে নেন তাহলে কিন্তু জড়িয়ে যাবেন। সবের ক্ষেত্রে যদি বলেন হিউমিক দিলে ঠিক হয়ে যাবে, ন্যানোটেক দিলে ঠিক হয়ে যাবে, তাহলে কিন্তু সে আশা করবে কাজ হবে না, পরে প্রোডাক্ট কিন্তু আপনার যাবে না। তখন আমাকে বলবে স্যার কেন কাজ করছে। আজকে কিন্তু প্রতিটা প্রোডাক্টের কি কাজ, কেন দেবে, এটা একটু পরিষ্কার করে দিয়েছি। সুতরাং এই জায়গাতে সীমাবদ্ধ থাকবে, বাকি এ জড়িয়ে যাবেন না, ঠিক আছে। যদি এর বাইরে কিছু কি হয় তাহলে বলবেন এটা বাজারের প্রোডাক্ট দিন, তারপরে আমাদের প্রোডাক্ট দিলে আপনার গাছ ভালো করে দেবো, ঠিক আছে। এটুকু যে গাছের রোগটা ঠিক করে নিন, তারপরে পরে আমাদের প্রোডাক্ট যেভাবে বলেছি সেভাবে দিন, পাতা ভালো হবে, পান পাতা ভালো হবে, সবজি গাছ ভালো হবে, ঠিক আছে। এই হচ্ছে এগ্রি গোল্ড। যে কোনো জায়গার ক্ষেত্রে আপনি দেখছেন খুব ভালো রেজাল্ট পাবে এগ্রি গোল্ড, এটাকে প্রমোট করতে পারেন এগ্রি গোল্ডকে, খুব ভালো রেজাল্ট আছে, ঠিক আছে। গোল্ড মস একসঙ্গে মেশাবেন না, একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট খিচুড়ি করবেন না। একটা প্রোডাক্ট এগ্রি 82 আমি রেকমেন্ড করব, অনলি সিঙ্গেল প্রোডাক্ট, সোলো প্রোডাক্ট উইথ এগ্রি 82, দ্যাট ইজ দ্য বেস্ট। ওকে, খরচা কম থাকবে। আপনি এক সপ্তাহ বাদে বাদে স্প্রে করুন, কিন্তু একসঙ্গে সব প্রোডাক্ট মিক্স আপ করবেন না। ওকে, গাছে ফুল চলে এলে কালো জিনিস হিউমিক বা মস এটা দেবেন না, তাহলে পাতার উপর একটু ফুলের উপর স্পট পড়ে যাবে। সাদা ফুলের ক্ষেত্রে, বিশেষ করে ফুলকপির ক্ষেত্রে ফুল চলে এলে আপনি মস হিউমিক এগুলো স্প্রে করবেন না, গোল্ড স্প্রে করতে পারবেন, ফুলকপি খুব ভালো হবে, ঠিক আছে। ফুলকপি ছোট হয়েছে আর বড় করতে গেলে গোল্ড দেবেন। ওকে, ন্যানোটেক দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না, লাস্টে কি ন্যানোটেক দেবেন, ফুলকপি টাইট হবে, ওয়েট বাড়বে, ভেতরটা ফাঁপা হবে না, বোরনের অভাবজনিত, ক্যালসিয়াম অভাবজনিত কারণে যে রোগগুলো হয় সেগুলো হবে না। হলো হার্ট অফ কলিফ্লাওয়ার, ভিতরটা ফাঁপা হয়ে যায়, ঠিক আছে। বার্ড রট, সেগুলো পুষ্টির অভাবজনিত কারণে। অনেকে হবে রোগ, কিন্তু এটা রোগ নয়, পুষ্টির অভাবজনিত কারণে। তো আমাদের 8টা প্রোডাক্ট আছে আপাতত, আরো প্রোডাক্ট আসছে, নতুন নতুন প্রোডাক্ট আসবে। এগ্রি কোডটা নিয়ে বললাম যেহেতু আগের মাসে আপনাদের স্যার বলেছেন, তো না হলে এগ্রি কোড নিয়ে কিছু বলতাম না। তো আমাদের প্রোডাক্টগুলো অলরেডি খুব ভালো সাকসেস। এগ্রিতে মার্কেটিং আগের থেকে অনেক বেটার, বেস্ট টেকনিক বলতে পারবো এগ্রি প্রোডাক্ট। প্রোডাক্টে 3টে ভাগ, অ্যাক্টিভেটর, নিউট্রিশনাল, স্ট্রেস বুস্টার। অনুঘটক তার 2টো প্রোডাক্ট, অ্যাকোয়াজেল, এগ্রি 82। ডোজ জানেন, কেন জানেন, কিভাবে পিচ দেবেন সেটা শিখলেন, কিভাবে স্টার্টিং করবেন। গাছের পুষ্টি, গাছের খাবার, তার মধ্যে হিউমিক গ্র্যানিউলস, হিউমিক লিকুইড, এগ্রি গোল্ড, এগ্রি মস, এগ্রি ন্যানোটেক, এই সিকোয়েন্সে মাথায় রাখবেন। স্ট্রেস বুস্টার, স্ট্রেস মানে খারাপ জায়গা থেকে ভালো জায়গায় নিয়ে আসবে। একটা প্রোডাক্ট এগ্রি প্রোটেক্ট, নেক্সট এগ্রি কোড আসছে। তো 8 থেকে 9টা প্রোডাক্ট যে আমাদের আছে, সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ফোকাস করুন। আমি নিশ্চিত করে বলতে পারি এই মাস আপনার মান্থ, দিস ইজ মান্থ ফর ইউ, বিকজ দিস ইজ দ্য হাইয়েস্ট বেস্ট এগ্রি সিজন। সবথেকে ভালো এগ্রি সিজন যদি বলতে চান এই মাসটা, বর্ষা সিজনটা, ঠিক আছে। কারণ কোনো জমি খালি নেই, শীতে সব জমিতে চাষ হয় না, কিছু জমিতে চাষ হয়, বর্ষায় সব জমিতে চাষ হয়। তো আপনারা চাইলে এই মাসে হাইয়েস্ট বিজনেস করে দেখাতে পারবেন আপনার সারা বছরের মধ্যে। ওকে, এবং আশা করব আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন, আর আপনার টিমকে শেয়ার করুন যেন প্রত্যেকে শিখতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভেস্টিজ বাংলা এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। উইশ ইউ ওয়েলথ। ধন্যবাদ।